সকাল ৮টা বাজে। ভার্সিটিতে প্রবেশ করছে ছাত্রছাত্রীরা। কাঁধে ব্যাগ, চোখে সাদা রঙের পাতলা ফ্রেমের পাওয়ার দেওয়া পুরোনো আমলের চশমা, বাম হাতে অনেক বছরের পুরনো একটা ঘড়ি, পুরোনো আমলের ঢিলে ঢালা একটা কালো রঙের টি শার্ট, ময়লা হয়ে প্রায় তিল বসে গেছে। পায়ে দেওয়া পুরোনো দিনের স্পঞ্জ জুতো প্রায় ক্ষত হয়ে গেছে। মাথার চুলগুলো উস্কো খুস্কো। মাথার খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে আছড়ে নিয়েছে চুলগুলো। মাথা থেকে এখনো সরিষার তেল চুইয়ে চুইয়ে পড়ছে। ধীরে ধীরে ছেলেটি এগিয়ে যাচ্ছে ভার্সিটির দিকে। চারিদিকে শহরের ধুলোবালি, ইট পাটকেলের ধুলো উড়ে এসে লাগছে তার শরীরে। সকালে এই তীব্র প্রচণ্ড রোদে পায়ে হেঁটে এগিয়ে চলেছে ভার্সিটির উদ্দেশ্যে। খানিকটা পথ পায়ে হেঁটে এসে ভার্সিটির মাঠের মাঝখানে উপস্থিত হয় অজানা ছেলেটি। চশমায় হাত দিয়ে নাকের টকা এনে এদিক ওদিক ভালো করে তাকিয়ে আবার চশমাটা ভালো করে পরে নেয়। তারপর কি যেন ভেবে ছেলেটি নিজের মতো করে একটা মুচকি হাসি দেয়। ছেলেটির মাথা নিচু করে অন্য মনস্ক হয়ে নিজের মতো করে পায়ে হেঁটে ভার্সিটির মাঠ পেরিয়ে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে এদিক ওদিক একবার তাকিয়ে সোজা ভার্সিটির মাঠ পেরিয়ে চলে যায় প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপালের সাথে কথা বলে ছেলেটি বেরিয়ে পড়ে তার নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে। সিঁড়ি ভেদ করে ছেলেটি যখনই নিজের ক্লাসরুমে প্রবেশ করতে যাবে তখনই ঘটে বিপত্তি। ছেলেটি কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ফ্লোরে। পড়ে যাওয়ার কারণে চশমাটা হারিয়ে ফেলেছে ছেলেটি চশমা খুঁজতে থাকে। আবছা আবছা চোখে দেখতে পাচ্ছে, স্পষ্ট কোনো কিছু দেখতে না পারলেও কুয়াশার মতো কিছু দেখতে পাচ্ছে। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তিটি ছেলেটির শার্টের কলার ধরে ফ্লোর থেকে ছেলেটিকে তুলে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। এবার থাপ্পড়ের শব্দে পুরো জায়গা কেঁপে ওঠে। চিৎকার করে বলে ওঠে অজানা ব্যক্তিটি, কি রে খ্যাত জঙ্গলি কোথাকার, চোখে দেখতে পাস না? তোকে তো দেখে চার চোখওয়ালা মনে হচ্ছে, তারপরও দেখতে পারিস না? জানি না এই ভার্সিটিতে কোথা থেকে যে এসব জঙ্গলিগুলো চলে আসে। মেয়েটি অনেকগুলো ঝাড়ি দিয়ে চলে যায় সেখান থেকে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে ছেলেটি ফ্লোরে আবছা আবছা চোখে ফ্লোর থেকে নিজের চশমা খুঁজে পরে নেয়। তারপর চশমাটা ভালো করে পরে ঠিকঠাক করে আবার রওনা দেয় নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে। পুরো ক্লাসরুম জুড়ে ছাত্র আর ছাত্রী দিয়ে ভরে গেছে। এখনো স্যার আসেনি। ছেলেটি আর চোখে ভালো করে তাকিয়ে দেখতে পায় পুরো ক্লাসরুম বুক হয়ে গেছে। পেছনের একটি বেঞ্চ এবং সামনের একটি বেঞ্চ ফাঁকা আছে। ছেলেটি কোনো কিছু না ভেবে সামনের বেঞ্চে বসে পড়ে। ছেলেটির এরকম কর্মকাণ্ডে সবাই হতবাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আছে। ছেলেটি এদিক ওদিক না তাকিয়ে সামনের বেঞ্চে বসে নিজের মতো চুপচাপ বসে থাকে। ছেলেটির কর্মকাণ্ড দেখে সবাই নিস্তব্ধ হয়ে গেছে। কেননা এই জায়গায় আজ পর্যন্ত তিথি ছাড়া কেউ বসেনি। সেখানে কিনা এই ছেলে নতুন এসে তার জায়গা দখল করেছে। এই দৃশ্য দেখে ছাত্রছাত্রীরা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটির দিকে। কিছুক্ষণ পর ক্লাসরুমে স্যার প্রবেশ করে। এক এক করে স্যার সবার পরিচয় পর্ব নিতে থাকে। পরিচয় পর্বের মাঝখানে এসে উপস্থিত হয় তিথি ও তার দলবল। তিথি ক্লাসরুমে প্রবেশ করে তো রেগে মেগে একাকার, চোখগুলো লাল রক্তবর্ণ ধারণ করেছে। এক্ষুনি যেন আগুনের গোলা নিক্ষেপ করবে পুরো ক্লাসরুমে। নিস্তব্ধ তিথির শরীরে যেন রাগে ফেটে যাচ্ছে। তিথি চিৎকার করে বলে ওঠে স্যারের উদ্দেশ্যে, স্যার, আজকাল কি এই ভার্সিটিতে ছাত্রছাত্রীর অভাব পড়েছে? যে কারণে এই ভার্সিটিতে কোথাকার কোন জঙ্গলি খ্যাত চলে আসে ভার্সিটিতে অ্যাডমিশন নেয়? ছেলেটি কোনো কথা বলে না। ছেলেটি চুপচাপ করে নিজের মতো করে জায়গায় বসা। ছেলেটির দিকে সবাই হা করে তাকিয়ে আছে। তিথি বলার কথা মতো স্যার এসে ছেলেটির কাছে দাঁড়ায় আর বলে ওঠে, এই ছেলে, নাম কি তোমার? আর তোমার পোশাক আশাকের শরীরের এমন অবস্থা কেন? পুরো খ্যাত হয়ে এসেছো কলেজে। তুমি কি জানো না ভার্সিটিতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজেকে পরিপাটি করে আসতে হয়? নাম কি তোমার? আর কোথা থেকে উঠে এসেছো? স্যারের কথা শুনে ছেলেটি এবার বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। ক্লাসের চারিদিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলে, কারণ পুরো ক্লাস মুচকি মুচকি হাসে তাকে দেখে। তাই সে মাথা নিচু করে ফেলে। প্রায় বেশ কিছুক্ষণ নিরাপত্তায় ছেয়ে যায়। স্যার আবার বলে ওঠে, অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং খ্যাত হওয়ার পাশাপাশি কি তুমি কথা বলতে ভুলে গেছো নাকি? স্যারের এই কথা শুনে পুরো ক্লাস হো হো করে হেসে ওঠে। ছেলেটি লজ্জায় পড়ে যায়। নীরবতা ভেঙে এবার ছেলেটি বলে ওঠে, জি স্যার, আমার নাম ফারুক। ভার্সিটি থেকে কিছুটা দূরে আমি একটা বস্তিতে থাকি, আর সেখান থেকেই এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। এর থেকে তেমন বড় কোনো পরিচয় আমার নেই। ছেলেটির মুখে এই কথা শুনে সবাই আরো হো হো করে হেসে ওঠে। হাসির শব্দে পুরো ক্লাস কেঁপে ওঠে। স্যার সবাইকে চুপ করতে বলে। ছেলেটির উদ্দেশ্যে বলে ওঠে, শোনো, কাল থেকে তুমি ভার্সিটিতে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এবং নিজেকে পরিপাটি করে ভার্সিটিতে আসবে। তুমি বিছানায় গিয়ে বসবে, এখানে বসবে না। এটা সবসময় তিথি বসে। স্যার এবার চলে যায় বোর্ডের কাছে। ছেলেটি কোনো কথা না বলে মাথা নিচু করে ব্যাগ নিয়ে পেছনের বেঞ্চে গিয়ে বসে পড়ে। তিনি নিজের বেঞ্চে বসে ব্যাগটা রেখে স্যারের উদ্দেশ্যে আবার বলে ওঠে,
স্যার ওকে বলে দিন ও যেন আমার সাথে কোনোভাবেই বেয়াদবি না করে। এই ভার্সিটিতে ও যদি আমার সাথে কোনো রকম বেয়াদবি করে তাহলে এর ফল কিন্তু খুব ভয়ঙ্কর হবে। আমার সাথে বেয়াদবি করলে কিন্তু পুরো ভার্সিটিতে ওকে নাকখোর দাওয়াবো। এই বলে ববি তার নিজের বেঞ্চে বসে পড়ে। এতক্ষণ যাকে নিয়ে ঝামেলা সে ছেলেটি আর কেউ না, সে নিজের বেঞ্চে বসে পড়ে। স্যার নিজের মতো করে বোর্ডে কিছু একটা লিখতে থাকে। ও হ্যাঁ, চলুন তাহলে আপনাদের পরিচয় পর্বটা করে দিয়ে আসি। কে এই তিথি? তিথি হচ্ছে বড়লোক বাবার দুলালি ঘরের একমাত্র মেয়ে। এমকে এমকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক সিরাজুল ইসলামের মেয়ে। তিথির বাবা কোটিপতি, টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুরই অভাব নেই। তিথি দেখতে অসম্ভব সুন্দর, দানাকাটা পরি যেন জান্নাত থেকে নেমে আসা এক হুড়পরি। অসম্ভব সুন্দর, গায়ের রং উজ্জ্বল ফর্সা দুধে আলতা, মায়াবী চোখের পাতাগুলো টানা টানা, ভুরুগুলো চিকন পাতলা, ঠোঁটটা গোলাপি রঙের পাপড়ির মতো, মায়াবী এক ঠোঁট জোড়া, গালগুলো অসম্ভব সুন্দর এবং ফর্সা। লজ্জা পেলে যেন তাকে লাজুক লতা লাগে। যেমন পাকা টমেটো দেখতে লোভ সামলানো যায় না, ঠিক তিথি একেবারে এরকম দেখলে। সে ছেলে তিথির নেশা ছাড়া অন্য কিছুই বোঝে না। উচ্চতায় 5 ফুট 2 ইঞ্চি। তিথি দেখতে মিডিয়াম সাইজের, মোটাও না আবার পাতলাও না। একটা ছেলে যেমন পছন্দ ঠিক তিথি হাজার একটা। যেমনই তিথির রূপের বাহার ঠিক তেমনই অহংকার। বাবার টাকা আছে বলে কাউকে তোকা করে না। তার এই ভার্সিটিতে শুধুমাত্র একটাই কাজ, সবাইকে র্যাগিং করা। শিক্ষকেরও তেমন কিছু বলতে পারে না তিথিকে, কারণ তার বাবা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ভার্সিটিতে ডোনেশন দেয়। শহরে একজন সম্মানীয় ব্যক্তি তিথির বাবা এই ভার্সিটির সভাপতি। তিথি যখন যেটা চায় নিজের মতো করে সবাইকে র্যাগিং করে। আর সেই ছেলেটি হচ্ছে ফারুক। শুরুতেই তো তার নাম বলেছি। ফারুক হচ্ছে বস্তি থেকে উঠে আসা এক হাবাগোবা ছেলে, যার পরিচয় পর্ব বলতে কোনো কিছুই নেই। পরিচয় বলতে শুধু আছে তার চিরে শার্ট প্যান্ট আর ছেঁড়া স্যান্ডেল, এছাড়া তেমন আর কোনো পরিচয় নেই। ছেলেটি দেখতে বেশ স্মার্ট, স্টাইলিশ, দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। কিন্তু ছেলেটির মধ্যে কেমন যেন বস্তি ক্ষেত গাইয়া হাবাগোবা ছেলেদের মতো হাবভাব প্রকৃতির। এরপর স্যার ক্লাসে সবাইকে একটা বীজগণিতের সূত্র বোর্ডে তুলে দেয়। তারপর সেই বীজগণিতের সূত্রটা সবাইকে তুলতে বলে। স্যার সেখান থেকে চলে যায়। এক এক করে সবাই সেই বীজগণিতের সূত্রটা তুলে নেয়। এইভাবে দেখতে দেখতে পুরো ক্লাস শেষ করে এরপর সবাই ভার্সিটি ক্যাম্পাসের উদ্দেশ্যে চলে যায়। ফারুক সেও আর সেখানে না দাঁড়িয়ে মাথা নিচু করে চশমাটা ঠিক করে বেরিয়ে পড়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে। ক্যাম্পাসে বসে যার যার মতো আড্ডা দিচ্ছে। কেউ বই পড়ছে, কেউ ছবি আর্ট করছে, কেউ গল্প করছে, কেউ মেসেজ করছে, কেউ এপি চালাচ্ছে, আবার কেউ খাওয়া দাওয়া করছে। ফারুক দাঁড়িয়ে না থেকে একটা আম গাছের নিচে বসে পড়ে। তারপর নিজের পকেটে হাত দিয়ে দেখতে পায় তার পকেটে মাত্র 70 টাকা আছে। এই টাকা দিয়ে এসে কি করবে বুঝতে পারে না। অবশেষে 70 টাকা দিয়ে একটা পাউরুটি আর কলা নিয়ে এসে খেতে থাকে। হঠাৎ করে চোখের পলকে কোত্থেকে যেন ভার্সিটিতে পরপর বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে ব্যক্তিটা নেমে সোজা প্রবেশ করে ভার্সিটির প্রিন্সিপালের রুমে। এটা দেখে ফারুক একটা রহস্যময় মুচকি হাসি দেয়। তারপর তৃপ্তি সহকারে পাউরুটি খাওয়া শেষ করে। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে ও পাশে থাকা ব্যক্তিটি বলে ওঠে, ভাই ভার্সিটিতে কিন্তু আপনার শিকার পা দিয়েছে, আপনার পাতা ফাঁদে। সবটা দেখেছি, আর আমি ভার্সিটিতে আসি, আমার গাড়িটা পাঠিয়ে দিস। ওকে ঠিক আছে ভাই। এই বলে ফোন কেটে দেয় ফারুক। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিও কেটে দেয়। ফারুক মুচকি এসে পকেটে ফোন নিয়ে নেয়। এরপর যখন উঠতে যাবে তখনই তার সামনে বেশ কিছু ছেলে মেয়ে এসে হাজির হয়। ছেলে মেয়েগুলোর মধ্যে আছে তিথি। সবাই ফারুকের চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। এটা দেখে ফারুক বলে ওঠে, এ কি, আপনারা আমাকে ঘিরে ধরেছেন কেন? বেশ কিছু সময় এইভাবেই নীরবতায় কেটে যায়। কেউ কোনো কথা বলে না। অবশেষে নীরবতা ভেঙে সবার মধ্যে থেকে তিথি বলে ওঠে, এই খ্যাত, তুই তো চিৎকার করছিস কেন? তুই জানিস না এই জায়গাটায় এখানে আমরা এখন আড্ডা দেই, আর তুই আমাদের আড্ডার জায়গায় বসেছিস। তোকে তো আজকে শাস্তি পেতেই হবে। আসলে সরি আপু, আমি বুঝতে পারিনি যে এটা আপনাদের জায়গা। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি জানতাম না। এটা কি করে হয়? তোকে কি করে ছেড়ে দেই চান্দু? তোকে আজকে বাগে পেয়েছি, শাস্তি না দিয়ে ছেড়ে দিব? এই বলে সবাই মুচকি এসে উড়াধুরা মারতে শুরু করেছে। মারতে মারতে প্রায় হাত পা চোখ মুখ কান ফাটিয়ে ফেলেছে। সারা শরীর থেকে তাজা লাল রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। ছেলেটি মার খাচ্ছে নিজের মতো করে, কোনো চিৎকার করছে না। এমন সময় সেখানে একটি ছেলে আসে। ছেলেটি সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর ফারুককে মাঠ থেকে তুলে এটা দেখে সাদিয়া বলে ওঠে, এই শাকিল, তুমি আমাদের মাঝখানে এসো না। তোমাদের মাঝখানে আসবো না মানে কি? তোমাদের মাঝখানেই তো আমি দাঁড়িয়ে আছি।
দেখ শাকিল, আমাদের কাজে কিন্তু তুই বাধা দিস না। আমাদের কাজে বাধা দিলে এর মতোই তোর অবস্থা করব। তার থেকে তুই এখান থেকে চলে যা। আরে তুই থাম তো, তোরা সবাই মিলে ওকে মারছিস কেন? কি করেছে ও শুনি? ওর গায়ে যদি আর একবারও কেউ হাত দিয়েছে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। প্রয়োজনে ওর সাথে সাথে তোকে ওইখানে উত্তম মাধ্যম দেওয়া হবে। তাই নাকি? তাহলে চলে আয়, হয়ে যাক দেখি তোদের মধ্যে কোন বাপের বেটা আছে যে আমার গায়ে হাত দেয়। দেখো শাকিল, তুমি কিন্তু কাজটা ভালো করলে না, এর পরিণাম খুব খারাপ হবে কিন্তু। আগে তো গায়ে হাত দিয়ে দেখ, তারপর পাকবে না ফুটবে সেটা পরে দেখা যাবে। আগে গায়ে হাত দিয়ে দেখ। এরপর তারা সবাই মিলে সেখান থেকে চলে যায়। তারপর শাকিল নামে ছেলেটি ফারুককে তুলে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় ক্যাম্পাস ক্যান্টিনে। তারপর সেখানে নিয়ে তারা বসে। শাকিল নামে ছেলেটি বলে ওঠে, আচ্ছা ভাই, তোমার নাম কি? আর ওরা তোমাকে মারছিল কেন? ও সরি, ভুল করে তুমি বলে ফেলেছি। না ভাই, আপনি কি বলছেন? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আর আপনি আমাকে তুমি করে বলতে পারেন? আচ্ছা তাই, তাহলে তুমি কোন বসে পড়ো আর তোমার ডিপার্টমেন্ট কি? আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আমাদের পরিবার বলতে তেমন কেউ নেই, আছে শুধু মা বাবা বোন। এই নিয়ে আমাদের ছোট্ট সংসার। ও আচ্ছা, তাহলে তো আমরা সেম ইয়ার। আমরা তো একই ডিপার্টমেন্টে পড়ছি, তাহলে আমরা কি বন্ধু হতে পারি? ভাই, এটা কি করে সম্ভব? যেখানে ক্লাসের সবাই এই খ্যাতের সাথে কথা বলো তো দূরের কথা, কাছে পর্যন্ত ঘেঁষে না, সেখানে তুমি কি না আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো? দেখ ভাই, কে কি বললে কি কি করলো এটা দেখার কোনো প্রয়োজন নেই। তুমি আমার বন্ধু হবে কিনা এটা বলো। ওকে ঠিক আছে ভাই, যেহেতু আমরা একই ডিপার্টমেন্টে পড়ি তাহলে আজ থেকে আমরা বন্ধু, আর বন্ধুদের মাঝে শুধু তুই। ওকে। এরপর তারা অনেকক্ষণ আড্ডা দেয়, অনেক বিষয়ে কথা বলে, একে অপরের বিষয়ে জানে। এইভাবে অনেক আড্ডা দেওয়ার পর তারা ভার্সিটির ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। ক্লাসে গিয়ে বেঞ্চে বসে পড়ে। পারভিন ম্যাডাম এসেছে। পারভিন ম্যাডাম বিজ্ঞান বিভাগের অধ্যায়ক। পারভিন ম্যাডামের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দুজন ভালো করে মনোযোগ দিয়ে শুনে সবকিছু নোট করে নেয়। এদিকে শাকিল আর ফারুকের মধ্যে বন্ধুত্ব দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে তিথি ও তার দলবল। প্রথম দিন ভার্সিটিতে বন্ধুত্ব করে নিয়েছে এই খ্যাত, এটা দেখে তারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছে। এইভাবে এক এক করে সব ক্লাস শেষ করে তারা ভার্সিটির একটা লাল রঙের যে গাড়িটা ঢুকেছিল সেই গাড়ি থেকে বেরিয়ে আসে মাসুদ রানা। শহরের প্রত্যেকটা মানুষ জানে মাসুদ রানা মোটেও ভালো মানুষ না। আবার নির্বাচনে দাঁড়িয়েছে এমপি পদে ভোট পাওয়ার জন্য। মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, ভোট পেয়ে জয়যুক্ত হলে আবার অত্যাচার শুরু করবে সাধারণ মানুষের ওপর। শহরে শুরু করে দিবে সব বেআইনি কাজ কারবার। কোনো অনুমতি ছাড়াই প্রিন্সিপালের রুমে মাসুদ রানা প্রবেশ করে। চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে বলে ওঠে, আরে এই কুত্তার বাচ্চা, তুই এখনো আমার মালগুলো সাপ্লাই করিসনি কেন? তোর কি জীবনে মায়া নেই? আসলে সরি ভাই, শহরে নতুন একটা গ্যাং ঢুকে গেছে। এই গ্যাংয়ের জন্য শহরে কাজ করা প্রায় অসম্ভব হয়ে গেছে। যেখানে নিজেদের জীবনে রিস্ক নিয়ে কাজ করতে হয়, সেখানে মাল সাপ্লাই দিব কি করে? আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি সব মাল সাপ্লাই করে দিব। আর ধুর বেটা, তুই এই ভার্সিটির প্রিন্সিপাল কি করে হলি বুঝতে পারলাম না। তোর কাছে 10 মিনিট সময় আছে, মালগুলো সাপ্লাই না দিতে পারলে তোর জীবনটা আমি নিয়ে নেব। আর হ্যাঁ শোন, আমার আজকে একটা মেয়ে লাগবে, কারণ অনেক দিন হলো রাতে আমি তেমন ফুর্তি করতে পারি না, তাই আজকে পাঠিয়ে দিবি? ঠিক আছে ভাই, আমি পাঠিয়ে দেব, আপনি কোনো টেনশন করবেন না। তারপর মাসুদ চৌধুরী আর কোনো কথা না বলে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে নিজের গাড়িতে রওনা দেয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে ভার্সিটির ছুটি হয়ে গেছে। ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে নিজেদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে প্রিন্সিপাল নিজের রুম থেকে বের হয়ে হোস্টেলের দিকে রওনা দিয়েছে। এক এক করে দেখতে থাকে প্রত্যেকটা রুম এবং বাথরুম। তারপর একটা বাথরুমের ভেতর ঢুকে একটা ছোট্ট মাইক্রো ক্যামেরা ফিট করে দেয়। তারপর মুচকি এসে প্রিন্সিপাল সেখান থেকে বেরিয়ে পড়ে। এক এক করে হোস্টেলের মেয়েগুলো হোস্টেলের ভেতর প্রবেশ করছে। বিকেল হয়ে গেছে, তাই ফ্রেশ হওয়ার জন্য একে একে বাথরুমে প্রবেশ করেছে। বাথরুমে প্রবেশ করে আখি নামের একটি মেয়েটি এক এক করে তার পরনে থাকা সমস্ত কাপড় খুলে ফেলে। তারপর শাওয়ার নিতে থাকে ঝর্ণার পানিতে। নিজের মতো করে গোসল করে বাথরুম থেকে বের হয়, হোস্টেলের ভেতর প্রবেশ করে।
প্রিন্সিপাল সম্পূর্ণ ভিডিওটা সবাই বসে এতক্ষণ দেখছিলেন। অন্ধকার হতে শুরু করেছে, প্রায় সন্ধ্যা নেমে এসেছে। সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এমন সময় সন্ধ্যার দিকে হঠাৎ করে প্রিন্সিপাল হোস্টেলে প্রবেশ করে। প্রিন্সিপাল গুটি গুটি পায়ে সে হোস্টেলের ভেতর প্রবেশ করে। আখি নামের মেয়েটি নিজের মতো করে কাজে ব্যস্ত ছিল। এমন সময় হঠাৎ করে প্রিন্সিপাল সেখানে প্রবেশ করে। প্রিন্সিপালকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় এই অসময়ে দেখে, আর আখি অবাক চোখে সেদিকে তাকিয়েছে। প্রিন্সিপাল সেখানে গিয়ে বলে ওঠে, কি কেমন আছো তুমি? এখানে আসার কারণ হলো তোমাকে একটা কাজ করতে হবে। জি স্যার, কী কাজ বলেন? এখন তোমাকে একজনের কাছে যেতে হবে এক রাতের জন্য। জি স্যার, কেন যাব আর কার কাছে যাব? এরপর প্রিন্সিপাল সেই বাথরুমে ভিডিও ওপেন করে আখির সামনে। আখি ভিডিও দেখে সাথে ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে। আগে যখন বাথরুমে প্রবেশ করছিল তখন থেকে শুরু করে ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে। আখি নিজের পরনে থাকা 3 পিস খুলে ফেলে। এরপর পরনে থাকা ব্রা অন্যান্য সব কাপড় চেঞ্জ করে। এরপর স্পষ্ট সম্পূর্ণ শরীরের অর্থ উলঙ্গভাবে ভিডিও দেখা যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে কান্নায় ভেঙে পড়ে আখি। আখি কান্নায় ভাঙা কণ্ঠে বলে ওঠে, স্যার, আপনি এত খারাপ, আপনি এটা কি করে করতে পারলেন স্যার? আমি যদি আগে জানতাম যে আপনি এত খারাপ, এত নোংরা মনের মানুষ, তাহলে আমি কোনোদিনও এই ভার্সিটিতে পড়তাম না। প্লিজ স্যার, এই ভিডিওটা ডিলিট করে দিন। আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার সাথে এমন করবেন না স্যার। আর আমি কোথাও কারোর সাথে যেতে পারবো না। দেখো আখি, তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে তোমার এই সুন্দর ভিডিওটা আমি নেট দুনিয়ায় অন্ধকার জগতে ছেড়ে দেব। তারপর তুমি কি করবে? নিজেকে শেষ করে দেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। তাই তোমাকে বলছি, যদি নিজের ভালো চাও তো আমার কথায় রাজি হয়ে যাও। বিনিময়ে তুমি কলেজের ফার্স্ট হতে পারবে এবং বিনা টাকায় ভার্সিটিতে পড়তে পারবে। খাওয়া দাওয়া থাকা সব কিছু তোমার ফ্রি। তবুও রাজি হয়ে যাও। অনেক হয়েছে স্যার, আপনার বাজে কথা আপনি বন্ধ করুন। আমি আপনার এই খারাপ প্রস্তাবে রাজি না। আপনি যদি আর কোনো কথা বলেন তাহলে আমি আইনের সহযোগিতা নিতে বাধ্য হব আর আপনাকে জেলের ভাত খাওয়াবো। তার মানে তুমি আমার প্রস্তাবে রাজি না? দেখো, নিজের বিপদ নিজে ডেকে আনলে এই ভিডিওটা এক ক্লিকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। তখন তুমি লোক সমাজে মুখ কি করে দেখাবে বলো? এরপর মেয়েটি আর কোনো উপায় না পেয়ে প্রিন্সিপালের কথা মতো রাজি হয়ে যায়। রওনা দেয় মাসুদ রানার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে মাসুদ রানা পায়ের ওপর পা তুলে সোফার ওপর সিনেমা দেখছে। দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায়। চারিদিকে শীতের হালকা কুয়াশার আবরণ সৃষ্টি হয়েছে। যানবাহনের কোলাহল ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রিন্সিপাল আখিকে মাসুদ রানার বাড়িতে রেখে সেখান থেকে চলে আসে। দেখতে দেখতে রাত 9টা বাজে। এদিকে মাসুদ রানা নিজেকে পরিপাটি করে বেশ ভালো করে প্রস্তুতি নিয়ে রুমের ভেতর প্রবেশ করেছে। রুমের ভেতর বসে আছে আখি। মাসুদ রানা আখির কাছে যায়, তারপর আখির ঘাড়ে বেশ কয়েকটা চুমু খায়। তারপর জোরপূর্বকভাবে আখির সাথে অত্যাচার করতে থাকে। ধীরে ধীরে আখি সমস্ত কিছু কাপড় চোপড় ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। এরপর ঝাঁপিয়ে পড়ে তার উপর খুবলে খুবলে খেতে থাকে আখিকে। আখির শরীরে যেখানে কামড় দিয়েছে সেখান থেকে রক্ত বের করে দিয়েছে নরখাদক। মাসুদ রানা নিজের ইচ্ছা মতো শারীরিক চাহিদা পূরণ করতে থাকে, জোরপূর্বক শরীরের উপর অত্যাচার করতে থাকে আখির। আখি এরকম অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর মাসুদ রানা চলে যায়, তার একটা ছেলেকে পাঠিয়ে দেয় রাব্বিকে। রাব্বি আখির এই অবস্থা দেখে নিজেকে সামলাতে না পারে। সেও তার চাহিদা মিটিয়ে নিতে থাকে। আখির এরকম অত্যাচার সহ্য করতে না পারে এক পর্যায়ে সে মারা যায়। আখির সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে, এমনকি তার লজ্জাস্থান ফেটে সাদা চাদরটা লাল রক্তে ছেয়ে গেছে। রাত 1টা বাজে, চারিদিক বেশ অন্ধকার। তারপর রাব্বি আখির লাশটা ভার্সিটির মাঠে ফেলে রেখে চলে আসে। রাত 2টা বাজে, চারিদিকে কালো কুচকুচে অন্ধকার। শুনশান নীরবতায় পুরো রাত বিচার করছে। বস্তির এক ক্ষণ থেকে বের হয় এক হায়না। পরনে তার স্যুট বুট, কালো সানগ্লাস, চোখে চশমা, মাথায় ক্যাপ, হাতে গ্লাভস, পায়ে ক্যাটস, পরনে কালো জ্যাকেট, বাম হাতে সিগারেট, ডান হাতে বন্দুক। আগন্তুক বেশ সে বের হয়। বস্তির কাছে রাস্তা ধরে হেঁটে চলেছে নিজের মতো করে। হঠাৎ করে তার সামনে একে একে কালো গাড়ি এসে ব্রেক করে। গাড়ির ভেতর থেকে বেশ কয়েকজন বের হয়ে গাড়ির দরজা খুলে দেয়। এরপর আগন্তুকটি গাড়ির ভেতর প্রবেশ করে। তারপর গাড়িটি রওনা দেয় নিজের মতো করে, আপন গতিতে যাচ্ছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। রাত 2:30 বাজে, চারিদিকটা শুনশান। চাঁদের আলোয় ও তার মেলা বেড়াচ্ছে। আকাশে চাঁদের আলোয় স্পষ্ট ফটফট দেখা যাচ্ছে, তার সাথে হালকা কুয়াশা। চারিদিকে পাকড়াও করেছে। গাড়িগুলো ফুল স্পিডে চলে আসে নিজের গন্তব্যে। গাড়িগুলো পৌঁছে যায় একটা গভীর রাতে নিশিরাতের নাইট ক্লাবের সামনে। গাড়িগুলো এসে পরপর সারিবদ্ধভাবে থেমে যায়
এরপর গাড়ির ভেতর থেকে এক এক করে সবাই বের হয়ে সে ক্লাবের ভেতর প্রবেশ করে। কোনো কথা ছাড়াই এক কোণের বেঞ্চের উপর বসে পড়ে। ওয়েটার এসে কিছু দেশি বিদেশি অ্যালকোহল টেবিলের উপর রেখে চলে যায়। তবে আগন্তুক কেউ খায় না। আগন্তুকটি আর চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা টেবিলের দিকে। টেবিলে বসে আছে একটি মেয়ে, দুটি ছেলে। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে তার পোশাক আশাক দেখেই বসে আছে সে বেশ্যা। মেয়েটি বলে ওঠে, দেখ, আমার টাকা গুনে দেখার সময় নেই। এখানে যদি সব টাকা না পাই, নেক্সট টাইম তোর জীবন নিয়ে এখান থেকে যেতে পারবি না। মেয়েটির নাম হচ্ছে মারিয়া। মারিয়া আর কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে টাকার ব্যাগ নিয়ে। লাল রঙের একটা সাধারণ গাড়িতে করে রওনা দিয়েছে নিজের গন্তব্য উদ্দেশ্যে। এটা দেখে পেছন পেছন বেরিয়ে পড়ে সেই অজানা আগন্তুক সহ তার পুরো গ্যাং। এরপর ফলো করতে করতে গাড়িটির পেছন পেছন যেতে থাকে আগন্তুক সহ তার দলবল। এক পর্যায়ে অন্ধকার রাতের মাঝখানে গাড়িকে থামিয়ে দেয় আগুন থেকে দলবল। রাত 4টা বাজে। চারিদিকে প্রায় হালকা ফটফট করে শুরু করেছে। মারিয়া গাড়ি না পারছে সামনে যেতে, না পারছে পেছনে যেতে, কেননা সামনে একটি গাড়ি আর পেছনে একটি গাড়ি। আগন্তুকের দলবল চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে মারিয়াকে। মারিয়া কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে বের হয়ে অন্যদিকে, আগন্তুকটাও গাড়ি থেকে বের হয়ে এরপর মুখোমুখি দুজনে সে দাঁড়ায়। মারিয়া বলে ওঠে, এটা কোন ধরনের অসভ্যতামি? একটা মেয়ের রাস্তার মাঝখানে আটকানো। আমার পথ আটকে আছো কেন? কে তোরা? কি চাই তোদের? এরপর আগন্তুক কোনো কথা ছাড়াই একটা মুচকি হাসি দেয়। আগন্তুকটি ইশারা দেওয়ার সাথে সাথে আগন্তুকটির ডান হাত সাজু এসে মারিয়ার হাত থেকে ফোন আর ব্যাগটা নিয়ে নেয়। এটা দেখে মারিয়া বেশ খানিকটাই ভয় পেয়ে যায়, তবুও নিজের সাহস জুগিয়ে বলে ওঠে, দেখ, তোরা কিন্তু আমার সাথে অসভ্যতামি করে ভালো করছিস না। যদি তোদের জীবনে মায়া থাকে তাহলে এখান থেকে চলে যা। মেয়েটি এরকম কথা শুনে উপস্থিত থাকা সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। মেয়েটি এবার বেশ খানিকটা ভয় পেয়ে যায়। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই কোমর থেকে বন্দুক বের করে সামনের দিকে গুলি করে, তবে গুলিটা কাউরেই লাগেনি। পরের বার গুলি করার আগেই ফারুক মারিয়ার 2 হাতে 2টা গুলি করে। মারিয়া ব্যথায় সেখানে বসে পড়ে। হ্যাঁ, আগন্তুকটার কেউ না, সেটা হচ্ছে ফারুক, মেন্টাল ফারুক। তারপর আগন্তুক আর কোনো কথা না বলে মেয়েটিকে নিয়ে তার দলবল সহ রওনা দেয় তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। চারিদিকে ফটফট করে চারিদিকে ফজরের আজান দিচ্ছে। এরপর ফারুকের বাড়ি নিয়ে আসে মেয়েটিকে ফারুকের রুমে বিছানার উপর মেয়েটিকে ফেলে দেয়। এরপর ফারুক নিজের বেল্ট দিয়ে মেয়েটিকে বেশ কিছু সময় বেধড়কভাবে আঘাত করে। তারপর এক এক করে মারিয়ার পরনে থাকা সমস্ত কিছু খুলে ফেলে, কাপড়ে আগুন জ্বালিয়ে দেয়। নগ্ন অবস্থায় মেয়েটিকে বেধড়কভাবে বেল দিয়ে পেটাতে থাকে ফারুক। এমনকি মেয়েটা লজ্জাস্থানে বেল্টের আঘাত করেছে। মেয়েটা পাগলা কুত্তার মতো চিৎকার করছে, সারা শরীর ফাটিয়ে ফেলেছে, কারণ মেয়েটা একটা নিশিরাতের পরী, যাকে আমরা পতিতালয়ে বেশ্যা বলি। মারিয়া ভার্সিটি থেকে বিভিন্ন ছেলেমেয়েকে নিয়ে রাতের আধারে ব্যবসা করত, তাই তাকে তুলে নিয়ে এসেছে। আর আজকে তাকে এতটাই ভয়ঙ্কর শাস্তি দেবে যেটা ইতিহাসের সর্বোচ্চ উচ্চ পাতায় রেকর্ড হয়ে থাকবে। সমস্ত শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ক্ষতস্থানগুলোতে বিভিন্ন অ্যালকোহলের পদার্থ ও রাসায়নিক ঔষধ দেয়, সাথে সাথে অ্যাসিডের মতো গলতে শুরু করেছে শরীরটা। এমনকি মারিয়া লজ্জাস্থানেও ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে মেন্টাল ফারুক। এরপর তার গলার শিরা উপশিরা কেটে দেয়, ব্লেড দিয়ে কেটে ভেতর থেকে লিভার সহ বিভিন্ন কিডনি সহ বের করে নেয়। তারপর মারিয়ার লজ্জাস্থানে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দাও দাও করে জ্বলতে থাকে মারিয়ার শরীর। মারিয়ার জীবন্ত অবস্থায় চোখ উপড়ে ফেলা, জিহ্বাটা কেটে ফেলা, এমনকি জীবনটা আছে মারিয়ার বিভিন্ন স্থানে কুড়াল দিয়ে একের পর আঘাত করতে থাকে, ক্ষতবিক্ষত করে ফেলে বিভিন্ন লজ্জাস্থান। মারিয়া কথা বলতে পারে না। তারপর মারিয়াকে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে আসে পরের দিন সকালবেলা। সারা শহরে হইচই পড়ে গেছে। কে বা কারা ফেলে গেছে একটা মেয়েকে, চালিয়ে দিয়েছে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। দলে দলে মানুষ ছুটে আসছে। একই শহরে 2টা মার্ডার হয়েছে। একটা ভার্সিটির মাঠে, যেটাকে রাতের আধারে ফেলে গেছে মাসুদ রানার লোক রাব্বি। ভার্সিটির মাঠে উপস্থিত হয়েছে র্যাব, পুলিশ সহ আরও বিভিন্ন আইন কর্মকর্তা। পুরো শহরে হইচই পড়ে গেছে, আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে। ফারুক গতকালের স্টাইলে হেলতে দুলতে ভার্সিটির ভেতর প্রবেশ করেছে। গিয়ে তো অবাক চোখে তাকিয়ে আছে, কারণ পুরো মাঠ জুড়ে অসংখ্য মানুষের ভিড় ঠেলে সামনে যায় ফারুক। ফারুক হতবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, কেননা কেউ বা তারা নৃশংসভাবে একটা মেয়েকে রেপ করে উলঙ্গ অবস্থায় ভার্সিটিতে ফেলে রেখে গেছে। ফারুক সকলের চোখ এড়িয়ে পকেটের থেকে ফোনটা বের করে কয়েকটা পিক তুলে সেন্ড করে অজানা এক নম্বরে। তারপর ফারুক সেখান থেকে বের হয়ে আসে, কল করে একটা নম্বরে, আর বলে ওঠে, তোকে কিছু ছবি দিয়েছি, দ্রুত খবর নে কেউ বা কারা এই কাজটা করেছে। বলেই কলটা কেটে দেয়। বের আর পুলিশ সহ মেয়েটির লাশটাকে সেখান থেকে নিয়ে যায়। পুরো মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। এক পর্যায়ে ছাত্রছাত্রীরা নিজেদের গন্তব্যে যাওয়া শুরু করেছে। তবে ভার্সিটির আতঙ্ক এখনো যায়নি।
ফারুক হেলতে দুলতে অন্যমনস্ক হয়ে ক্লাসরুমে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে কেউ একজন ল্যাং দেয়, হুমড়ি খেয়ে পড়ে যায় ফারুক। তারপর ফারুক মাটি থেকে উঠে তারা ধুলোবালিগুলো ঝাড়তে থাকে। সামনে তাকিয়ে দেখতে পায় তিথি সামনে দাঁড়িয়ে আছে। বোঝা যায় তিথি তাকে ল্যাং মেরেছে। কোনো কথা না বলে মুচকি এসে সেখান থেকে যখনই চলে আসতে যাবে, পেছন থেকে তিথি মুচকি এসে বলে ওঠে, ওই জঙ্গলি খ্যাত ফকিন্নি কোথাকার গাইয়া ভূত, আমাকে যে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস, সরি বলবে কে? তিথির কথায় থমকে যায় ফারুক। সেখানে মুহূর্তের মধ্যে উপস্থিত হয় তার সকল বন্ধু বান্ধবী। কোনো কিছু উপায় না পেয়ে ফারুক মুচকি এসে বলে ওঠে, সরি আপু, আসলে আমি খেয়াল করিনি, আমার ভুল হয়ে গেছে। তিথি এই কথা শুনে জুতো করে বেশ কয়েকটা বাড়ি মারে ফারুকের গালে আর বলে ওঠে, জঙ্গলি খ্যাত কোথাকার, শুধু সরি বললে হবে? তোকে তো আজকে। তিথি যখনই মাঠে যাবে তখনই সেখানে শাকিল এসে উপস্থিত হয় আর তাকে সাদিয়া বলে ওঠে, ওই তো সময় মতো চলে এসেছে আমাদের হিরো কাজে ব্যাগরা দিতে। আমি থাকতে আমার বন্ধুর গায়ে হাত দিবে, এটা কি করে সম্ভব? নেক্সট টাইম যদি তোদের এমন করতে দেখি তোদের হাল খারাপ করে দেব। এই বলে তারা সেখান থেকে চলে যায়। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। শাকিল বলে ওঠে, ওরা অত্যাচার করলে এরপর থেকে তুই প্রতিবাদ করবি, আমি তোর সাথে আছি। ফারুক কোনো কথা না বলে ফারুক একটা মুচকি হাসি দেয়, চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ভাঙা ফোনটা বের করে দেখতে পায় সাজু ফোন করেছে। ফোনটা রিসিভ করে বলে ওঠে, ভাই, মেয়েটাকে যে রেপ করেছে তার খবর পেয়েছি। তার নাম রাবিব, বিভিন্ন খারাপ সাথে সংযুক্ত। গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করে সে। কারো কথা মতো চলে, পুলিশ তাকে ধরতে পারে না, কারণ উপর মহলের কেউ তাকে সাপোর্ট দিচ্ছে। এ কারণে সে কাউকে তোয়াক্কা করে না। ঠিক আছে ভাই, আমি ব্যাপারটা দেখে নেব। আমি এখন ভার্সিটিতে আছি, আর ফোন করিস না। শাকিল কোনো কিছু বলতে যাবে, বলার আগে ফারুক শাকিলকে নিয়ে ক্লাসরুমের ভেতর প্রবেশ করে। আজকে নতুন স্যার এসেছে। এক এক করে বেশ কয়েকটা ক্লাস শেষ করে সবাই ভার্সিটির ক্যাম্পাসের উদ্দেশ্যে যায়। ক্যাম্পাসে বসে সকল ছাত্রছাত্রীরা কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ গেম খেলছে, কেউ মোবাইল দেখছে, কেউ মুভি দেখছে, কেউ পড়াশোনা করছে, কেউ গল্প করছে। এদিকে ফারুক শাকিল এক বেঞ্চে বসে আছে। চোখের পলকে বেশ কিছু গুন্ডা টাইপের ছেলেপুলে ভার্সিটিতে প্রবেশ করে। বাইকগুলো মাঠের মাঝখানে স্ট্যান্ড করে এদিক ওদিক তাকিয়ে থাকে। সেদিক দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। মেয়েটার নাম শায়লা। হঠাৎ করে শায়লার ওড়না ছেলেগুলো লিডে নিয়ে নেয়। শায়লা লজ্জায় দুহাত দিয়ে বুক ঢেকে নেয়। এরপর ছেলেটির পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে ধরতে যায়, কিন্তু সিগারেটে আগুন জ্বালাতে পারে না। অনেক চেষ্টা করে কোনো মতেই ধরাতে পারে না। সিগারেট ধরাতে পারছে না দেখে রেগে মেগে একাকার। ছেলেটা রাগের কারণে শায়লার জামাই এক টানে ছিঁড়ে ফেলে। শায়লা লজ্জায় পড়ে যায়, দু হাত দিয়ে নিজেকে আগলে নেয়। এটা দেখে সবাই এগিয়ে আসতে থাকে ভার্সিটির মাঠে। ছেলেটা সিগারেট ধরানোর চেষ্টা করছে। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। সবাই তো তামাশা দেখছে, কেউ সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। ছেলেটি সিগারেট ধরানোর চেষ্টা করছে, কোনোভাবেই ধরাতে পারছে না। এদিকে শায়লা প্রায় কান্না করে ফেলেছে। অন্যদিক থেকে মাঠের ভেতরে প্রবেশ করেছে তিথি ও তার দলবল। সবাই সেদিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলতে পারে না। একসময় ফারুকের পকেটে থাকা ফোনটা টুনটুন শব্দে বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখতে পায় সাজু মেসেজ করছে। ভাই, ওই ছেলেটার ব্যাপারে খবর পেয়েছি। ওই ছেলেটার নাম রাব্বি। আজকে আপনাদের ভার্সিটিতে গেছে। সেই রাতের আধারে আখি নামের মেয়েটিকে হত্যা করেছিল। সাজুর দেওয়া মেসেজটা পড়ে রহস্যময় মুচকি একটা ঠোঁটে হাসি নিয়ে দেয়। তারপর গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে রাব্বির বাইকের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর রাব্বির হাত থেকে গ্যাস কাঠির লাইটারটা নিয়ে তালুর মধ্যে কয়েকটা ঘষা দিতেই ফারুক মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। তারপর নিজের হাত দিয়ে সিগারেট জ্বালিয়ে দেয় রাব্বির সিগারেটে। এটা দেখে সবাই অবাক, বিস্মিত চোখে তাকিয়ে আছে রাব্বি। রাব্বি বাইক থেকে নেমে পড়ে। অবাক নয়নে তাকিয়ে আছে। পুরো ভার্সিটি হা করে সেদিকে তাকিয়ে আছে। নিরাপত্তার মধ্যে দিয়ে অনেক সময় কেটে যায়। নিরাপত্তা ভেঙে রাব্বি বলে ওঠে, কি রে শালা, তোর মরার পাকনা গজিয়েছে নাকি? যে তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? যে আগুনটা তুই নিজে ধরলি সে আগুনে তোকে পুড়ে মারবো আমি। কোনো কথা না বলে সেখানে দাঁড়িয়ে আছে। তারপর রাব্বি ফারুককে কয়েকটা ধাক্কা দেয়। ধাক্কা খাওয়ার পরও ফারুক একই জায়গায় স্থির থাকে। এটা দেখে পুরো ভার্সিটি অবাক হয়ে যায়। অবাক হয়ে যায় সবাই, সেদিকে তাকিয়ে আছে। তারপর রাব্বি আরো বেশ কয়েকটা থাপ্পড় দেয়, কিন্তু সেই জায়গা থেকে সরাতে পারছে না ফারুককে। এরপর ফারুক নিজের পরনে থাকা ঢিলাঢালা পোশাকটা খুলে পরিয়ে দেয় লায়লাকে। তারপর লায়লাকে নিয়ে যখনই আসতে যাবে তখনই পেছন থেকে ধরে ফেলে জিসান। সবাই ভাবছে এই শায়লা
আর ফারুকের এখানেই শেষ দিন। হঠাৎ করে পরপর বেশ কয়েকটা থাপ্পড় দেয় রাব্বি জিসানের গালে। এবার ফারুক কোনো কথা না বলে সেখান থেকেই থমকে যায় আর শায়লাকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরনে থাকা টি শার্টটা শায়লাকে দেওয়ার জন্য ফারুকের শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। সিক্স প্যাক বডি, উজ্জ্বল ফর্সা গায়ের রং, ধপধপে দুধে আলতা। সবাই সিক্স প্যাক বডি দেখে হা করে সেদিকে তাকিয়ে আছে। সবাই ক্রাশ খেয়ে ফেলছে তারা বডির উপর। সাথে ক্রাশ নামক বাস খেয়েছে, সাথে তিথি। তিথি যেন চোখের পলকই ফেলতে পারছে না। অসম্ভব সুন্দর গায়ের রং। বাইরেটা যেমন সুন্দর তার থেকে ভেতরটা সুন্দর। চোখের ইশারা দেওয়ার সাথে সাথে রাব্বি একটা ছেলে এসে হকি স্টিক দেয়, ফারুকের পায়ে বাড়ি মারে। সাথে সাথে হকি স্টিকটা ভেঙে দুমড়ে যায়, ছিটকে পড়ে। এটা দেখে আরও বেশ কয়েকটা ছেলে ফিরে আসে। ব্যাট হকি স্টিক নিয়ে তারাও ফারুককে বেশ কয়েকটা আঘাত করে। সবগুলো ভেঙে খণ্ড খণ্ড হয়ে যায়, কিন্তু ওই জায়গা থেকে সরাতে পারেনি ফারুককে। এক জায়গাতেই স্থির হয়ে আছে। এটা দেখে সবাই অবাক, সেদিকে তাকিয়ে আছে। রাব্বি সহ্য করতে না পেরে যখনই রাব্বি ফারুককে ঘুষি মারতে যাবে, তখনই ফারুক রাব্বির হাত ধরে ফেলে। হাতটাকে উল্টো ধরে কবজির মধ্যে মেরে এক লাথি দিয়ে মুহূর্তের মধ্যে হাতটা ভেঙে দুখণ্ড হয়ে যায়। এবার বুকে একটা আঘাত করে, সাথে সাথেই বুকের কয়েকটা হাড় পাঁজর ভেঙে যায়। মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকে রাব্বি, চিৎকার করতে থাকে ব্যথায়। রাব্বি মাথার মধ্যে একটা বাড়ি দেয়, সাথে সাথে মাথার সব তার যেন ছিঁড়ে যায়। ব্যথায় ছটফট করতে থাকে ভার্সিটির মাঠে। রাব্বির এরকম অবস্থা দেখে তার দলবল রাব্বিকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। এরপর গুটি গুটি পায়ে ফারুক শাকিলের দিকে যেতে থাকে। শাকিলের কাছে গিয়ে ফারুক বসে পড়ে। এতক্ষণ সে কি করেছে সে নিজেই জানে না। শাকিল বলে ওঠে, কি রে, কে তুই? তোর আসল পরিচয় কি? যেখানে শহরের সবাই ওকে ভয় পায়, সেখানে তুই ওদের সাথে মারপিট করলি। এখন তো আমারই তোকে ভয় লাগছে। ফারুকের কোনো কথা বলে না। পুরো ভার্সিটি ফারুকের দিকে তাকিয়ে আছে। ফারুক কোনো কথা বলে না। এক এক করে সমস্ত ক্লাস শেষ করে তারপর শাকিল কোন প্রশ্নের উত্তর না দিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায়। পায়ে হেঁটে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ফারুক। হঠাৎ করে ফারুক একটা দামি লাক্সারি গাড়ির ভেতর ঢুকে পড়ে। তারপর গাড়িটা রওনা দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। এই দৃশ্যটা চোখে পড়ে যায় তিথির। তিথি ভাবতে থাকে, কে এই ছেলে? কোত্থেকেই বা এলো? এত সাহস পায় কোত্থেকে? যেখানে শহরের সবাই তাকে ভয় পায়, সেখানে এই ছেলেটা এত সাহস পায় কোত্থেকে? এরপর গাড়িটা চলে আসে একটা বিশাল বহুল বাড়ির সামনে। গাড়ি পার্কিং করে বাড়ির ভেতর প্রবেশ করে ফারুক। যখনই নিজের রুমে যাবে তখনই পেছন থেকে বলে ওঠে জান্নাত বেগম, তোর আজকে খাবার বন্ধ। তোর বাবা অফিস সামলাতে একা হিমশিম খাচ্ছে, আর তুই মাস্তানি করে বেড়াচ্ছিস। ফারুক কোনো কথা না বলে ফারুক চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, কারণ এই কথাটা বলে আরো কয়েকটা বকা খেতে হবে। নির্লজ্জের মতো ফারুক চুপ করে আছে দেখে জান্নাত বেগম আবার বলে ওঠে, কাল থেকে অফিস জয়েন করবি। অফিস এখন থেকে তোকে সামলাতে হবে, আর বেফালতু তোকে যেন ঘুরে বেড়াতে না দেখি। কথাগুলো বলেই চলে যায় জান্নাত বেগম। জান্নাত বেগম হচ্ছে ফারুকের মা, আর ফারুকের বাবা হচ্ছে আলী চৌধুরী। আলী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। ফারুক রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর একটা লম্বা ঘুম দেয়। একটা ঘুমে সন্ধে হয়ে যায়। কেউ ফারুককে ডাকতে আসেনি। রাত 11টা বাজে। এখনো ফারুক ঘুমিয়ে আছে। ফোনের শব্দে তার ঘুম ভেঙে যায়। ফারুক ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখতে পায় সাজু ফোন করেছে। আর কোনো কিছু না ভেবে ফোনটা রিসিভ করে ফারুক। ওপাশ থেকে বলে ওঠে সাজু, ভাই, এই কুত্তার বাচ্চা শহরের বাচ্চা রাব্বিকে তুলে এনেছে গোডাউনে। তুলে এনে বেঁধে রেখেছি, অনেক চিৎকার করছে। এখন কি করব বলেন? পুলিশ সব কিছু জানা সত্ত্বেও ওকে ছেড়ে দিয়েছে। ওকে 66 ডিগ্রি দিতে থাক, আর জানার চেষ্টা কর কে ওর পেছনে আছে, যে মাস্টার মাইন্ড। এরপর ফারুক আর এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে উঠে হালকা ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়ে তার গন্তব্যের উদ্দেশ্যে। কিছু রাস্তা অতিক্রম করে চলে আসে তার গোডাউনে। গোডাউনে এসে দেখতে পায় রাব্বি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে একটা মুচকি হাসি দেয়। চোখের ইশারা দিতেই সাজু বটি নিয়ে আসে। বটিটা এনে রাব্বির সামনে রাখে। ফারুক হেসে বলে ওঠে, এখন দেখ তোর সাথে আমি কি কি করি। কথাটা বলে মুচকি এসে রাব্বির হাতে 10টা আঙুল কেটে ফেলে বটি দিয়ে। ছেলেটা কখন কাঁপানো চিৎকার দেয়, পাগলের মতো লাফালাফি শুরু করছে। তার রক্ত গড়গড় করে বাইরে পড়ছে। এরপর কোনো মেডিসিন বা ইঞ্জেকশন ছাড়াই তার 10টা আঙুল মাথার সেলাই দেয় ছুঁয়ে সুতো দিয়ে। ছেলেটা ব্যথায় ছটপট করতে থাকে। যন্ত্রণা সহ্য করতে পারে না সে। ছেলেটা সারা শরীর বেল্টের বাড়ি আঘাত করতে থাকে। হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। রড বাঁকা করে বড় হাতুড়ি দিয়ে এনে শরীরের এলো পাথরে আঘাত করতে থাকে। পিঠের চামড়া তুলে দিয়েছে। শরীরে এরকম ঝুলি দিয়ে একের পর এক হাতুড়ি দিয়ে পেরেক মারতে থাকে পিঠের ওপর। ঝুলি ভেদ করে এপুর হয়ে গেছে। ফারুক বলে ওঠে, সত্যি করে বল, না হলে আরো অত্যাচার করব। তুই ওই মেয়েটাকে কেন মেরে কলেজের মাঠে ফেলে গেছিস? তোর লিডারকে? ছেলেটা কোনো কথা বলে না, চুপচাপ নিজের মতো আছে আর সব অত্যাচার সহ্য করছে। ফারুক বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে রাব্বি, তবুও রাব্বি নিজের মুখ খুলছে না। নিজের মতো করে সবকিছু সহ্য করছে মুখ বুজে।
এটা দেখে একটা ড্রিল মেশিন এনে দেয়ালে কাটা করে। ড্রিল মেশিনটা পায়ের মধ্যে রেখে পা গুলোকে ক্ষত বিক্ষত সৃষ্টি করে। ছেলেটা এবার হালকা চিৎকার করে এরপর ফারুক আর তার পুরুষত্বের ওপর মেশিনটা রকিয়ে চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তার লজ্জাস্থান নষ্ট হয়ে যায়। ছেলেটা এক গগন কাঁপানোর চিৎকার দেয়। এক চিৎকারে পুরো বিল্ডিং থরথর করে কেঁপে ওঠে। এরপর অত্যাচার সহ্য করতে না পেরে রাব্বি বলে ওঠে, প্লিজ তোমরা আর আমাকে মেরো না। আমি আর তোমাদের এই অমানবিক অত্যাচার সহ্য করতে পারছি না। আমি নির্দোষ, আমি নিরপরাধ, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু টাকার বিনিময়ে তাদের সাথে কাজ করি, বিনিময়ে তারা আমাকে টাকা দেয়। আমি নারী পাচার, শিশু বাচ্চার মেয়ে ধর্ষণ, শিশু ধর্ষণ, ড্রাগস, সিঙ্গেল খুন খারাপি সবকিছু আমি করি। শুধু টাকার বিনিময়ে আমি আরো অনেক অপরাধ করছি। রাব্বির মুখে এই কথা শুনে ফারুক কথা বলার ভারসাম্য ইচ্ছে হারিয়ে ফেলে। বেশ কিছু সময় নীরবতায় ছেয়ে যায়। কেউ কোনো কথা বলে না। নীরবতা ভেঙে অনেক কষ্ট ও যন্ত্রণা সহ্য করে রাব্বি বলে ওঠে, কে তুমি? তোমার পরিচয় কি আমাকে বলো? আমাকে এখানে তুলে এনেছো কেন? কি চাই তোমরা? রাব্বির মুখে এই কথা শুনে সবাই হু হা করে হাসতে থাকে, উচ্চ স্বরে হাসতে থাকে সবাই মিলে। এরপর ফারুক মুচকি এসে বলে ওঠে, তোর আজরাইল ফারুক এসেছে এই শহরে নতুন করে রাজত্ব করতে আর তোদের মতো ভিখারিদের বিতাড়িত করতে। ফারুকের মুখে ফারুক নামটা শুনে আতঙ্কে আত্মহারা হয়ে যায় রাব্বি। রাব্বির ভয়ে গলা শুকিয়ে যায়, বুঝতে পারে না সে কি করবে। শরীর ভয়ে কাঁপতে শুরু করেছে, ঘেমে একাকার। মুহূর্তের মধ্যেই পুরো শরীর রক্তে ছুঁয়ে গেছে শরীর থেকে। ফারুক মুচকি হেসে হাতে একটা ব্লেড নিয়ে এরপর এক শরীরে টানতে থাকে রাব্বির। মুহূর্তের মধ্যেই রাব্বির শরীরটা চিরে একাকার করে ফেলেছে, শরীরটা কেড়ে একাকার ক্ষত বিক্ষত করে ফেলেছে। ফারুক বলে ওঠে, তোদের মাস্টার মাইন্ড কে? আর অত্যাচার সহ্য করতে পারে না রাব্বি। মুখ থেকে গড়গড় করে রক্ত পড়ছে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। ব্যথা যন্ত্রণায় শরীরে জ্বর চলে এসেছে। শেষবারের মতো রাব্বি কান্না ভাঙা কণ্ঠেই বলে ওঠে, কাঁদতে কাঁদতে ভাই, এসবের পিছনে এবারে ইলেকশনে যে দাঁড়িয়েছে এমপি পদে মাসুদ রানা, তিনি এসবের মাস্টার মাইন্ড। তিনি আমাদের লিডার। তিনি দেশ বিদেশে শিশু পাচার, নারী পাচার, ধন সম্পদ লুটপাট, গরিব দুঃখীদের উপকার, গরিব দুঃখীদের উপর অত্যাচার সবকিছু করেন। এমনকি খুন খারাপি, মদ, ড্রাগ, হীরা পাচার অনেক খারাপ কাজ করে। আপনাদের ভার্সিটির প্রিন্সিপাল তার ভার্সিটি থেকে বিভিন্ন মেয়েকে ব্ল্যাকমেল করে রাতের আধারে নিয়ে যেতেন মাসুদ রানার বাড়িতে। তারপর মাসুদ রানা নিজের মতন করে মেয়েটাকে ভোগ করে করতো। পরে আমাকে ভার্সিটির মাঠে ফেলে দিতে বলতো। আরও কিছু বলতে যাবে তার আগেই সোনার তৈরি কুড়াল দিয়ে এলো পাছে কোপাতে থাকে ফারুক। কেননা ফারুক আর সহ্য করতে পারছে না। মুহূর্তের মধ্যেই শরীরটাকে প্রায় 144 খণ্ড করে ফেলে, টুকরো টুকরো করে পিস পিস করে ফেলে। ফ্লোরে পড়ে থাকে তার ক্ষত বিক্ষত শরীরটা। এরপর ফারুক সেখান থেকে বেরিয়ে যাবার আগে সাজুকে লাশটা কোনো নিজস্ব জায়গায় ফেলে আসতে বলে। বেরিয়ে পড়ে তার সেই দামি লাক্সারি গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে। ফারুকের টাকা পয়সা, ধন সম্পদের কোনো কিছুর অভাব নেই। ফারুক রাজনৈতিক নেতার পাশাপাশি সিক্রেট মাফিয়া কিং, তাই অনেকে তাকে রাফিয়ান সিটির রাজা বলে ডাকে। চলে আসে বাড়িতে ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে জান্নাত বেগম বলে ওঠে, দেখ, অনেক হয়েছে তোর এভাবে ফাতরামি করে ঘুরে বেড়ানো। আমার কথা তো তুই শুনিস না। আমি তোর বিয়ে ঠিক করেছি। মানে কি কথা নেই বার্তা নেই, হুটহাট বিয়ে করলেই বিয়ে করতে হবে নাকি? তোকে এত ভাবতে হবে না, আর তোকে কথা বলতে হবে না। আমি যেটা বলছি সেটাই ফাইনাল। বিয়ের প্রস্তুতি নে। ফারুক কোনো কথা না বলে ফ্রেশ হয়ে রাতের হালকা কিছু খাবার খেয়ে নিজের রুমে চলে যায়, কেননা সে তার মাকে ভীষণ ভয় পায়। অন্যদিকে তিথি শুধু একটা কথাই ভাবছে, সেটা ফারুককে নিয়ে। ফারুকের উজ্জ্বল ফর্সা সিক্স প্যাক বডি দেখতে মাথা হয়ে গেছে, শুধু চোখের সামনে ফারুকের সেই বডিটাই ভেসে আসছে। এবার মুচকি মুচকি হাসে। ফারুকের এরকম সুন্দর বডি, আচার আচরণ, কথা বলার মুগ্ধ হয়েছে তিথি। নিজের মন দিয়ে ভাবতে থাকে ফারুককে নিয়ে। কখন যে ঘুমিয়ে যায় বলতে পারে না। পরের দিন ফারুক ভার্সিটিতে যায়নি, বাড়িতেই ছিল। দেখতে দেখতে দিনটা কেটে যায়। পরের দিন সন্ধ্যায় ফারুক শুয়ে আছে, কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারে না। হঠাৎ সাজুর ফোনেই ঘুম ভেঙে যায়। সাজু ফোন করে বলে ওঠে, হ্যালো ভাই, আপনি কোথায়? আপনি দ্রুত বের হয়ে আসেন, নতুন একটা মিশনের জন্য আমাদেরকে যেতে হবে। আজকে সেই মিশনটাকে আমাদের পূরণ করতে হবে। তোরা তৈরি হয়ে নে, আমি এখনই আসছি। এ বলে ফারুক হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। চলে আসে একটা বস্তিতে। এসে বস্তিতে নিজের পোশাক আশাক চেঞ্জ করে বের হয় এক আগন্তুকের বেশে। ব্ল্যাক হায়না দ্য মাফিয়া কিলার ও রাশিয়ান সিটির রাজা।
পরনে সব ম্যাচিং করা, কালো পোশাক, কালো স্যুট, বুট, সানগ্লাস, মাথায় হুডি, তার ডান হাতে বন্দুক বা হাতে সিগারেট। এগিয়ে আসে একটা লাক্সারি দামি গাড়ি। তারপর গাড়ির ভেতরে করে রওনা দেয় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িটা চলছে তার আপন গতিতে। গাড়িগুলো সোজা চলে আসে একটা আবাসিক আঞ্চলিক এলাকাতে, যেখানে চাকরি থাকা অবস্থায় সরকারি কর্মকর্তারা সরকারি কোয়ার্টারে থাকে। এখন রাত 12টা বাজে। গাড়িটা চলে আসে একটা পরিত্যক্ত বাড়ির সামনে। গাড়িগুলো থেকে বের হয় এক একটা হায়না। তারপর সেই বাড়ির দরজায় কলিং বেল বাজায়, অনেকক্ষণ ধরে বাজাচ্ছে। ভেতর থেকে কেউ একজন এসে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে চমকে গিয়ে আতঙ্কে পড়ে যায় সেখানে থাকা লোকটাকে দেখে। এতগুলো কালো মুখোশধারী লোককে দেখে ভয়ে গলা শুকিয়ে যায়। আত্মা শরীর থেকে পালিয়ে যাবে, ভয়ে দরজা লাগিয়ে দিতে যাবে, এমন সময় ধাক্কা দিয়ে হুড়মুড় করে সবাই ভেতরে প্রবেশ করে। এটা দেখে প্রিন্সিপালের গলা শুকিয়ে যায়। হ্যাঁ, আগন্তুকগুলো প্রিন্সিপালের বাড়িতেই এসেছে। কোনো কথা ছাড়াই ফারুক সোফার ওপর পায়ের ওপর পা রেখে বসে পড়ে। এরপর একটা সিগারেট চালায়। অন্যদিক থেকে দোতলার রুম থেকে কেউ একজন চিৎকার করে বলছে, তুমি এখনো বাইরে কি করছো? ভেতরে আসো, আমি তোমার অপেক্ষা করতে পারছি না। কণ্ঠস্বর শুনেই বোঝা যাচ্ছে মেয়েটা যতবার চিৎকার করছে ততবার প্রিন্সিপাল ঘামতে থাকে। প্রিন্সিপাল ঘেমে একাকার। ফারুক সাজুকে চোখের ইশারা দিতে সাজু দোতলার রুমে যায়। দোতলার রুম থেকে গিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। চোখ ঘষে থাকে। এই দৃশ্য দেখে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে নেমে আসে সাজু। বলে ওঠে, ভাই ভাই দোতলা রুমে আমি নিজের চোখে দেখলাম। তা দেখে আমি অবাকের চরম পর্যায়ে, কেননা ভেতরের অর্ধ উলঙ্গ শরীরে তেমন কোনো কিছুই নেই। ছোট্ট একটি প্যান্ট আর পরনে ছোট্ট একটি ব্রা। মহিলা অথবা মেয়ে বসে আছে খাটের উপরে। এটা দেখে ফারুক সহ সবাই মুচকি হাসি দেয়। ফারুক ভালো করে খেয়াল করে প্রিন্সিপালের দিকে। এতক্ষণ খেয়াল করেনি। প্রিন্সিপালের দিকে তাকিয়েতেই সবাই হু হা করে হেসে ওঠে, কেননা প্রিন্সিপালের পরনে আছে ছোট্ট একটি প্যান্ট, আর তেমন কিছুই নেই। এটা দেখে প্রিন্সিপালের সোফায় বসা ফারুক চোখের ইশারা দিতেই সাজু বলে ওঠে, কিরে শালা কুত্তার বাচ্চা, এইসব অকর্ম তো বেশ ভালোই করছিস মজা তো ভার্সিটিতে মেয়েদের কাছ থেকে। তো সত্যি করে বল, এইসবের পিছনে মাস্টারমাইন্ড কে? এই কথা শুনে প্রিন্সিপাল ভয়ে ঘামতে থাকে। কাঁপাকাঁপি শুরু করেছে, বসে থাকতে পারে না, কথা বলতেও পারে না। ভয়ে গলা শুকিয়ে গেছে। ফারুক বলে ওঠে, শোন, ওর পেট থেকে তোরা কথা বের কর, ততক্ষণ আমি উপরে গিয়ে দেখে আসি কি হচ্ছে। ওকে ভাই, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এবার ফারুক সিঁড়ি ধরে দোতলা রুমে যেতে থাকে। এদিকে প্যান্টের বেল্ট খুলে এলে পাছে পেটাতে থাকে। প্রিন্সিপাল শুধু পাগলা কুত্তার মতো চিৎকার করতে থাকে, ও বাবা গো, ও মা গো বলে কাঁদতে থাকে। নিজেদের মতো করে প্রিন্সিপালকে গরুর মতো পেটাতে থাকে। এবার ফারুক সেই রুমের ভেতর প্রবেশ করে। আস্তে করে ভেতরে দরজা দিয়ে আটকে দেয়। মেয়েটির কাছে যায়। মেয়েটি এখনো সেদিকে খেয়াল করেনি, ফোনে কি যেন দেখছে। ফারুক আস্তে করে নিজের পরনে থাকা টি শার্টটি খুলে ফেলে। তারপর তার পরনে থাকা প্যান্টটা। এরপর খাটের উপর উঠে পড়ে ফারুক। এরপর ফারুক মেয়েটার হাতের দিকে তাকিয়ে দেখতে পায় মেয়েটা 18+ ভিডিও দেখছে। এটা দেখে মুচকি একটা হাসি দেয় ফারুক। কারো উপস্থিতি টের পেয়ে মেয়েটা সেদিকে তাকিয়ে চমকে ওঠে। মেয়েটা ভয়ে চিৎকার করে বলে ওঠে, কে আপনি? পারমিশন ছাড়া বেডরুমে প্রবেশ করলেন কি করে? মেয়েটার কথা শুনে ফারুক একটা রহস্যময় হাসি দেয়। মেয়েটার প্রশ্নের উত্তর না দিয়ে ফারুক মেয়েটাকে জড়িয়ে ধরে। এরপর সারা শরীরে স্লাইড করতে থাকে। মেয়েটির বিভিন্ন জায়গায় কিস করতে থাকে, চুমু খেতে থাকে। মেয়েটি আর কেউ না, মেয়েটা হচ্ছে রূপা। রূপা ভয়ে রূপার গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারে না, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কাঁপাকাঁপি কণ্ঠেই বলে ওঠে, কে আপনি? আর আপনি এসব কি করছেন? এখানে আপনার কি চাই? এই মুহূর্তে ওই কুত্তার বাচ্চা প্রিন্সিপালের ডেড বডি আর তোমার কাছে শারীরিক সুখ। প্রিন্সিপালের সাথে কতদিন ধরে বেডরুম শেয়ার করছিস তুই? ফারুকের মুখে এরকম প্রশ্ন শুনে মেয়েটা ঘামতে শুরু করেছে, শুকিয়ে গেছে, বুকটা ধুকপুক করছে। কি বলবে বুঝতে পারে না। পালিয়ে যেতে চাইলে ফারুক পেছন থেকে ধরে ফেলে। তারপর খাটে ফেলে দিয়ে চেপে ধরে। নড়াচড়া করতে পারে না। রূপা বলে ওঠে, সত্যি করে তোর পরিচয় বলবি নাকি নিজের চোখে তোর নির্মম মৃত্যুটা দেখবি? রূপা কোনো কথা বলে না। কোনো কিছু উপায় না পেয়ে নিজের শরীরটা বিলিয়ে দেয় ফারুকের কাছে, সমর্পণ করে ফারুকের কাছে, আর বলে ওঠে, আমার নাম রূপা। আমি এখানে কাজ করি। আমার স্বামী নেই। আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। প্রিন্সিপালের সাথে আমি এই বাড়িতে থাকি, প্রিন্সিপালের কাজের মেয়ে। আমি প্রিন্সিপাল আর আমার কেউ নেই বলে আমরা স্বামী স্ত্রীর মতো একই বিছানায় প্রতি রাতে থাকি। ফারুক আর রূপা কোনো কথা বলতে দেয় না। খাটে ফেলে দিয়ে তার ওপর উঠে পড়ে, কারণ ফারুক বুঝে গেছে রূপা আর প্রিন্সিপালের সম্পর্ক। এরপর প্রিন্সিপাল যেভাবে রূপাকে প্রতি রাতে ভালোবাসার পর পরশ দিয়ে থাকে, ও করতে থাকে। ফারুক রূপার কাছে থেকে শারীরিক সম্পর্ক
সুখ নিতে থাকে। দীর্ঘ 45 মিনিট শারীরিক সম্পর্ক করে রূপার সাথে। রূপাকে প্রায় ফারুক আত্মরা করে ফেলেছে। কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলেছে রূপা। শরীর আর রূপা চলে না। ফারুক কি যেন ভেবে মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে পড়ে। তারপর ফারুক সেখান থেকে নিচে যায়, পায়ের উপর পা দিয়ে বসে পড়ে। প্রিন্সিপাল বুঝে গেছে ফারুক এতক্ষণ ওপরে কি করছিল। রূপার নামের মেয়েটি তার উলঙ্গ শরীর নিয়ে খাটের উপর পড়ে আছে। প্রিন্সিপাল ভয়ে কোনো কিছুই বলতে পারে না, শরীর কাঁপাকাঁপি শুরু করেছে। ফারুক মুচকি এসে বলে ওঠে, কী রে, তোর কি মৃত্যুর ভয় নেই? তুই একটা প্রিন্সিপাল হয়ে কি করে এসব অপকর্মের কাজ করছিস? তুই নিজেই বল, তোর শাস্তিটা কীরকম হওয়া উচিত? প্রিন্সিপাল কোনো কথা বলে না, ভয়ে ঘেমে একাকার। কথা বলতে পারে না প্রিন্সিপাল। নীরবতায় ছেয়ে গেছে। ফারুক একটা সিগারেট ধরায়। বেশ কিছু সময় নীরবতায় ছেয়ে যায়। নীরবতা ভেঙে প্রিন্সিপাল হালকা কণ্ঠে বলে ওঠে, আমি রূপা একই বাড়িতে থাকি, আমার দেখাশোনার লোক নেই, তাই রূপাকে বাড়িতে রেখে দিই। তারও কেউ নেই। আমরা স্বামী স্ত্রীর মতো একই বাড়িতে থাকি। আমাদের যেমন পেটের ক্ষুধা আছে, ঠিক তেমন আরেকটা ক্ষুধা আছে, সেটা হলো শরীরের ক্ষুধা। এই শরীরের ক্ষুধা মেটানোর জন্য আমরা একে অপরের সাথে থাকি। প্রতিদিন আমরা একে অপরের সাথে নিতে থাকি। সবাই জানে আমরা স্বামী স্ত্রী। আর মাসুদ রানা দেশের যতগুলো অপরাধ আছে সবগুলোর সাথে সে অনেক কিছু জড়িত এবং অপরাধ করে সে। প্রতি রাতে তার বাড়িতে ভার্সিটি থেকে একটা মেয়েগুলোকে আমি ব্ল্যাকমেল করে তার কাছে নিয়ে আসতাম। তারপর সে সেই সাথে থাকতো। তারপর বিদেশে পাচার করতো, আর না হলে মেরে ফেলতো। আমি শুধু টাকার বিষয়ে, টাকার বিনিময়ে কাজ করতাম। আমি আর কোনো কিছু জানি না। প্রিন্সিপালের মুখে এই কথা শুনে সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। ফারুক তো রেগে মেগে একাকার। সাজু বলে ওঠে, তোরা টাকা দিয়ে সুখ নিয়ে সুখ নিস, তাই না? আজকে সেই টাকায় তোর জীবনটা নিয়ে নিল। এখন তোকে বাঁচাবে কে? সাজু ফারুকের দিকে তাকায়। ফারুক চোখের ইশারা দিতেই হাতে থাকা ব্লেড নেয় সাজু। ফারুক দোতলার রুমে চলে যায়। সাজু আস্তে করে গলার শিরা, উপশিরা, হাতের রগ, পায়ের রগ, শ্বাসনালী, কণ্ঠনালী কেটে দেয়। ছটপট করতে থাকে প্রিন্সিপাল। অন্যদিকে দোতলার রুমে গিয়ে ফারুক একটা ধারালো ছুরি বের করে এরপর রূপা নামের মেয়েটির ওপর থেকে নিজের সমস্ত সম্পূর্ণ শরীর নিজের ঠোঁটের ছোঁয়া দিতে থাকে। আলতো করে ঠোঁটে কিস করে। আরও বেশ কিছু সময় তাদের শরীরের সম্পর্ক করে নিস্তেজ হয়ে পড়ে আছে খাটের ওপর রূপা। এরপর ফারুক একটা মুচকি হাসি দিয়ে ওর গলার ওপর একটা ধারালো ছুরি রাখে। এটা দেখে রূপা চোখ দিয়ে অচোধারে পানি গড়িয়ে পড়ছে। কোনো কিছু বলে ওঠার আগে গরুকে যেভাবে জবাই করে ঠিক সেভাবেই জবাই করে ফেলে রূপাকে। রূপা সেখানেই ছটপট করতে থাকে। তার লাল রক্ত গলায় ফিনকি দিয়ে বেরোতে থাকে। প্রিন্সিপালও সেখানে ছটপট করতে থাকে, মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এরপর পুরো বাড়িটা ভালো করে তন্ন তন্ন করে খুঁজে প্রিন্সিপালের দোষ যত ধন সম্পত্তি ছিল সব কিছু নিয়ে রওনা দেয় তাদের নিজের গন্তব্যের উদ্দেশ্যে। কিছু সম্পদ গরিব দুঃখীদের বিলিয়ে দেয়, আর কিছু সম্পদ নিজেদের দলের সাথে রেখে দিবে। তার ছেলেপুলেকে গোডাউনের সামনে নামিয়ে দিয়ে বাড়ির ভেতরে গাড়ি পার্কিং করে জান্নাত বেগম ভয়ে চুপি চুপি বাড়ির ভেতর প্রবেশ করে যায় ফারুক। রুমের ভেতরে প্রবেশ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে একটাই খবর দেখাচ্ছে বিভিন্ন টিভি স্ক্রিনে। খবরের কাগজ যে ও সারা শহরে একটা খবরই চলছে, প্রিন্সিপাল ও এক যুবতী নারীর এক মর্মান্তিক মৃত্যুর কথা সাংবাদিকরা একের পর এক প্রচার করছে। প্রিন্সিপালের মৃত্যুটা ভার্সিটির বেশ প্রভাব ফেলেছে, আটকে আছে সবাই। ফারুক বেশ কয়েকটা দিন ধরে ভার্সিটিতে আসে না। এদিকে সেদিন থেকে ফারুকের সিক্স প্যাক বডি দেখেছে, সেদিন থেকে তিথি ফারুকের নিয়ে ভাবতে থাকে। ফারুকের প্রেমে পড়ে যায় তিথি, কিন্তু ভয়ে সে কাউকে কোনো কিছুই বলতে পারছে না, কেননা সে তো ফারুকের উপর অনেক অত্যাচার করেছে, অবিচার করেছে। ফারুক আজকেও ভার্সিটিতে যায়নি। প্রিন্সিপালের মৃত্যুতে ভার্সিটিতে 2 দিন বন্ধ দিয়েছে। জান্নাত বেগমের কথা মতো ফারুক তাদের কোম্পানিতে যায়। ফারুকের বাবা নিজের ছেলেকে কোম্পানিতে আসতে দেখে বেশ খুশি হয়েছে। ছেলেকে কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় তার বাবা। এইভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আজকে ভার্সিটিতে সবাই মিলে এসেছে। সবাই যে যার মতো ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। এমন সময় হঠাৎ করে কলেজ ক্যাম্পাসের মাঠে 3টা লাল গাড়ি এসে থামে। গাড়ির ভেতর থেকে বেরোয় আসে মাসুদ রানা। মাসুদ রানা এদিকে ওদিক না তাকিয়ে সোজা প্রিন্সিপালের কেবিনে ঢুকে পড়ে। তারপর নিজের মতো করে কি যেন খুঁজতে থাকে। এরপর ফারুক বেরিয়ে পড়ে প্রিন্সিপালের কেবিনের উদ্দেশ্যে। সবাই প্রিন্সিপালের কেবিনের সামনে এসে দাঁড়ায়। ফারুক দেখতে পায় ভেতরে মাসুদ রানা কি যেন একের পর এক খুঁজতে থাকে, প্রত্যেকটা ড্রয়ার চেক করতে থাকে। সবার চোখ এড়িয়ে ফারুক প্রিন্সিপালের কেবিনে প্রবেশ করে, কিন্তু চোখ এড়াতে পারেনি তিথির। ফারুক দেখে ফেলে। ফারুক প্রিন্সিপালের কেবিনের ভেতর প্রবেশ করে, তারপর লুকিয়ে পড়ে দেখতে থাকে মাসুদ রানা কি করছে। এইভাবে কিছুটা সময় কেটে যায়, কিন্তু কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা ড্রয়ার চেক করেন, কোনো কিছুই না পেয়ে মাসুদ রানা সেখান থেকে বেরিয়ে
হোস্টেলের দিকে রওনা দেয়। হোস্টেলের দিকে একটা স্টোর রুম আছে, সেই স্টোর রুমে প্রবেশ করে মাসুদ রানা। মাসুদ রানার পেছন পেছন ফারুকও সেই স্টোর রুমে যায়। তারপর সেখানে গিয়ে দেখতে থাকে, একইভাবে খুঁজতে থাকে। এরপর হালকা করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ফারুক। মাসুদ রানা পুরোনো একটা আলমারির ড্রয়ার করে কিছু একটা বের করতেই যেন চাঁদ পেয়েছে। মুহূর্তের মধ্যে আনন্দে আত্মহারা। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, কল কেটে দিয়ে পকেটে ফোনটা নেয়। এরপর যখনই সেখান থেকে আসতে যাবে তখনই মাসুদ রানা দেখতে পায় তার সামনে একটি যুবক দাঁড়িয়ে আছে। আচমকা ছেলেটাকে দেখে চমকে ওঠে মাসুদ রানা। মাসুদ রানা কি বলবে কি করবে বুঝতে পারে না। মুচকি হেসে মাসুদ রানা বলে ওঠে, কিরে কে তুই আর এখানে কেন এসেছিস? যা পালা এখান থেকে। ফারুকের কোনো কথাই বলে না। তারপর মাসুদ রানা কি যেন ভেবে আবার খুঁজতে থাকে একটা জিনিস। এদিকে দরজা বন্ধের শব্দে পেছনে ঘুরে তাকায় মাসুদ রানা। মাসুদ রানা চিৎকার করে বলে ওঠে, কিরে তুই এখনো যাসনি আর দরজা বন্ধ করেছিস কেন? মরার পাখনা গজিয়েছে নাকি তোর? ফারুক কোনো উত্তর দেয় না। মাসুদ রানা এই কথা শুনে মুচকি একটা হাসি দেয়। তারপর গুটি গুটি পায়ে মাসুদ রানার সামনে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে ফারুককে ফলো করতে করতে তিথি সেই স্টোর রুমের কাছে চলে আসে। বাইরে থেকে জানালার রূপে ভেতরে দেখতে পায় মাসুদ রানা, আবার ফারুকও ভেতরে আছে। মাসুদ রানা কিছু একটা খুঁজতেছিল। ফারুক বলে ওঠে, কিরে তোর কি এটার প্রয়োজন নাকি? পাবি না তো খুঁজে, কারণ আগেই ভ্যানিশ করে দিয়েছি। মাসুদ রানা এই কথা শুনে ঘামতে শুরু করেছে, তবুও নিজের মতো করে খুঁজতে থাকে। ফারুক এবার মাসুদ রানাকে ঘুরিয়ে বেশ কয়েকটা ঘুষি মারে। সোফায় গিয়ে ছিটকে পড়ে মাসুদ রানা। কোনো কিছু না ভেবে কোমর থেকে একটা রিভলভার বের করে বেশ কয়েকটা গুলি চালায় ফারুকের দিকে। গুলিগুলো লাগার আগেই ফারুক সরে যায়। বাইরে থেকে সবটাই দেখছে তিথি। তিথি চিৎকার দিতে যাবে কিন্তু চিৎকার না দিয়ে সবটাই দেখতে থাকে। ফারুক উড়ে গিয়ে সিনেমার স্টাইলে মারে এক লাথি। তারপর বন্দুকটা ফ্লোর থেকে উঠে পরপর বেশ কয়েকটা গুলি চালায় মাসুদ রানার উপর। ফারুক বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই আজকে শেষ। মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে তাদের ইজ্জত নিয়ে খেলার দিন তোর শেষ। আর কিছু বলতে না দিয়ে বন্দুক থেকে সবটা বুলেট মুখের ভেতর ঢুকিয়ে দেয়, গুলি করে দেয়। এই দৃশ্যটা বাইরে থেকে তিথি দেখে মারি চিৎকার। কারণ চিৎকার শুনতে পেয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় জানালার বাইরে তিথি দাঁড়িয়ে আছে। ফারুক যখনই তিথির কাছে আসতে যাবে তখনই তিথি সেখান থেকে দৌড় মারে। ভার্সিটির কাউকে কোনো কিছু না বলে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। ফারুক সেও বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে, ফলো করতে থাকে তিথির গাড়িটাকে। এক পর্যায়ে গাড়িটা ধরে ফেলে। ফারুক কোনো কিছু বলবে তার আগে তিথি বলে ওঠে, প্লিজ ফারুক, আমাকে মেরো না। আমি ভার্সিটিতে যেটা দেখেছি কাউকে বলবো না। আর তোমার সাথে ভার্সিটিতে যেটা করেছি ভুল করেছি, অন্যায় করেছি। প্লিজ তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি কোনো কিছুই দেখিনি, আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না। ফারুক কি করবে কি বলবে বুঝতে পারে না। তিথি ভীষণ ভয় পেয়ে আছে, নিজের মতো করে বক বক করে চলেছে। স্মৃতি হা করে তাকিয়ে আছে ফারুকের দিকে। ফারুক কি করবে বুঝতে পারে না। অবশেষে তিথিকে গাড়ির ভেতর থেকে বের করে নিজের গাড়িতে করে রওনা দেয় কাজী অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় কাজী অফিসে। সেখানে দেখতে পায় সাজু অপেক্ষা করছে তাদের জন্য। আগেই ফোন করে বলে দিয়েছিল সব ঘটনা তাকে। তিথি বুঝতে পারে না কি হচ্ছে এখানে। ফারুক বলে ওঠে, কাজী রেডি আছে তো, আমি আজকেই তিথিকে বিয়ে করব। তিথি এই কথা শুনে কোনোভাবেই রাজি হয় না বিয়েতে। কান্না করা শুরু করেছে। সব ঘটনা শুনে কাজী বিয়ে দিতে রাজি হয় না। তিথি বিয়ে করতে রাজি হচ্ছে না। অবশেষে কাজীকে বন্দুকের ভয় দেখিয়ে তিথিকে বাধ্য করে বিয়েতে রাজি করে। তারপর অনেক কষ্টে বিয়ের পর্ব শেষ করে কাজী সাহেবকে কিছু টাকা দিয়ে বেরিয়ে পড়ে তিথিকে নিয়ে ফারুকদের বাড়ির উদ্দেশ্যে। কয়েক ঘন্টা অতিক্রম করে চলে আসে বিশাল বহুল একটা রাজকীয় রাজপ্রাসাদ বাড়ির সামনে। তারপর গাড়ি পার্ক করে বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায়। তিথি এত বড় বাড়ি দেখে বলে ওঠে, এত বড় বাড়ি আর এত সুন্দর বাড়ি। বাড়িটা দেখতে কত সুন্দর, একদম রাজপ্রাসাদের মতো। এ যেন রূপকথার বাড়ি। তিথির কথা শুনে ফারুক একটা মুচকি হাসি দেয়। এরপর কোনো কথা না বলে কলিং বেল বাজাতে থাকে। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে বাইরে। কলিং বেল বাজাতে থাকে। ভেতর থেকে দরজা খুলে দেয় জান্নাত বেগম। জান্নাত বেগম দরজা খুলে দিয়ে অবাক হয়ে যায়। কেননা দরজার সামনে দাঁড়িয়ে আছে 12 ইঞ্চি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে। মেয়েটাকে জান্নাত বেগম বলে ওঠে, কি রে মেয়েটা কি? কি রে সাজু, মেয়েটা কে আর ফারুকের সাথে দাঁড়িয়ে আছে কেন? কেউ কোনো কথা বলি না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছি। বেশ কিছু সময় এইভাবে কেটে যায়। নীরবতা ভেঙে আমি বলে উঠি, আম্মু আমি বিয়ে করে ফেলেছি তোমাদের না জানিয়ে। সরি, তোমরাই তো আমাকে বিয়ে করতে বলেছিলে। আমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করে ফেলেছি। ছেলের মুখে এই কথা শুনে বেশ খানিকটা অবাক হয়ে জান্নাত বেগম। ফারুকের পছন্দ মেয়ে তিথি, এটা ভেবে তিথি খুশি হলেও মুহূর্তের মধ্যেই মুখটা কালো হয়ে যায়, কারণ ফারুক একটা খুনি এটা ভেবে। জান্নাত বেগম কোনো কিছু না বলে মুচকি এসে বলে ওঠে, তোমার নাম কি মা? আর তোমার ঘোমটাটা সরাতো আমি দেখি। তোমার
তোমাকে, তোমার চাঁদ মুখটা তুমি দেখতে কত সুন্দর, আমার বোমা বলে কথা। কেউ কোনো কথা বলে না। ভেতর থেকে বরণ ডালা নিয়ে আসে, তারপর বরণ করে নেয়। জান্নাত বেগম কোনো কথা বলছে না দেখে জান্নাত বেগম নিজেই তিথির ঘোমটা সরিয়ে দেয়। তিথিকে দেখে চমকে যায়। দুজনকে দেখেই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, কেন জান্নাত বেগম আর তিথি একে অপরকে আগে থেকেই চিনত। তিথির মা গৃহিণী, বাবা বিশাল কোম্পানির মালিক। তিথির পুরো নাম হচ্ছে মোসা খাদিজাতুল তিথি। তিথি বাবা মায়ের একমাত্র সন্তান। জান্নাত বেগম তিথিকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, কেন তিথি তার পছন্দের মেয়ে। ফারুকের জন্য যে মেয়েটা পছন্দ করেছিল এই বাড়ির পুত্রবধূ হিসেবে, সেই মেয়েটা হচ্ছেই তিথি। এই বাড়ির পুত্রবধূ হিসেবে ফারুকের বউ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু ঘরে তোলার আগেই যে ফারুক তিথিকে এই বাড়িতে বউ করে নিয়ে আসবে, এটা কল্পনার বাইরে ছিল। জান্নাত বেগম ভাবতে পারেনি। তিথিকে দেখে অবাক হয়েছে। তিথি জান্নাত বেগমকে দেখে অবাক হয়েছে। জান্নাত বেগম বলে ওঠে, কি রে মা, তুই তুই আমার ছেলেকে বিয়ে করেছিস? আগে জানাবি না? যেদিন তোকে দেখে গিয়েছিলাম সেদিন তুই যদি আমাকে বলতি যে তুই আমার ছেলেটাকে ভালোবাসিস, তাহলে সেদিনই তোকে আমি আমার বাড়িতে নিয়ে আসতাম। তিথি কি বলবে জান্নাত বেগমকে দেখে বুঝতে পারে না। অবশেষে লজ্জা ভেঙে আমতা আমতা কণ্ঠে বলে ওঠে, না মানে আসলে আন্টি হয়েছে কি। থাক, হয়েছে, তোকে আর লজ্জা পেতে হবে না। আমি সবটা বুঝতে পেরেছি। তোরা যা উপরে, আমি তোদের জন্য খাবার ব্যবস্থা করছি। জান্নাত বেগমের কথা মতো তারা দুজন উপরে চলে যায়। ফারুক আগেই নিজের রুমে চলে যায়। সেখানে গিয়ে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে পুরো বাড়িটা দেখতে থাকে। তিথি কোন রুমে যাবে বুঝতে পারে না। অবশেষে খুঁজতে খুঁজতে ফারুকের রুমে প্রবেশ করে। অন্যদিক থেকে ফারুকের সবেমাত্র গোসল করে বাথরুম থেকে বের হচ্ছে। এমন সময় তিথি রুমে প্রবেশ করে। তিথি ফারুককে দেখা মাত্রই এক চিৎকার। ফারুক তিথির চিৎকারে চমকে ওঠে এবং দৌড়ে গিয়ে তিথির মুখ চেপে ধরে। তিথির মুখ চেপে ধরতে গিয়ে পরনে থাকা টওয়ালটা খুলে পড়ে যায় ফারুকের। এটা দেখে তিথির জ্ঞান হারাবার মতো অবস্থা। তিথি বারবার চোখের ইশারা দিতে থাকে। অনেকক্ষণ পর ফারুক তিথিকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। ফারুক বলে ওঠে, এইভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? ছি, আপনার লজ্জা শরম নেই একটা মেয়ের সামনে উলঙ্গ হয়ে থাকতে? ফারুক এই কথা শুনে নিজের দিকে তাকাতেই অবাক। দৌড় দিয়ে টাওয়াল নিয়ে টাওয়াল পরে নেয়। তারপর বাথরুমে চলে যায়। বাথরুম থেকে ফ্রেশ হয়ে কাপড় পরে বাইরে এসে বলে ওঠে, তুমি এই রুমে কি করছো? রুমে আসতে পারমিশন নিতে হয়, সেটা তুমি জানো না? আমি কি জানতাম যে এটা আপনার রুম? আমি তো পুরো বাড়িটা ঘুরে দেখতেছিলাম, কোন রুমে যাব বুঝতে পারছিলাম না। তারপর আপনার মা তো আমাকে উপরে পাঠিয়ে দিল, তাই আমি চলে এসেছি। আরও কিছু বলতে যাবে তার আগে ড্রয়িং রুম থেকে ভেসে আসে জান্নাত বেগমের ডাক। জান্নাত এবং নিজে থেকে চিৎকার করে বলছে, কি রে, তোরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়, তোদের জন্য খাবার রেডি করছি। খাবার খেয়ে যা, দেরি করিস না। যাচ্ছি। তারপর ফারুক তিথিকে ফ্রেশ হতে বলে নিচে চলে যায় খাবার খেতে। সেই থেকে ফারুক একাই নামতে দেখে জান্নাত বেগম বলে ওঠে, তুই একা নিচে কেন নামতেছিস? বৌমাকে নিয়ে আয়, দুজনকে একসাথে খাওয়াবো। কোনো কিছু উপায় না পেয়ে ফারুক ওপরে চলে যায়। তারপর বিছানার উপর বসে ফোন টিপতে থাকে। অন্যদিকে ফ্রেশ হয়ে বের হচ্ছে। রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে ফারুক সেদিকে তাকায়। ফারুক যখনই তাকিয়েছে তখনই তিথি ফারুককে দেখেই মারে গগন কাঁপানো চিৎকার। ফারুক দৌড়ে গিয়ে তিথির মুখ চেপে ধরে বলে ওঠে, তুমি কি পাগল নাকি? গরুর মতো এভাবে বারবার চিৎকার দিচ্ছ কেন? এই বাড়িতে থাকলে যখন তখন চিৎকার করা যাবে না। চিৎকার করবো না তো কি করব? আপনি তো নিচে গিয়েছিলেন খাবার খেতে, তাহলে এখানে কি করছিলেন? এখানে কেন এসেছেন আপনি? আমার সব ইজ্জত চলে গেল, সব কিছু দেখে নিয়েছেন আপনি। বের হন রুম থেকে, আমি কাপড় চেঞ্জ করব। এই যে ম্যাম, এটা আমার রুম। আপনি বারবার ভুলে যাচ্ছেন আমার রুমে আমি কখন আসবো বা যাব, এটা সম্পূর্ণ আমার ব্যাপার। আর আমি নিচে গিয়েছিলাম, মা আমাকে উপরে পাঠিয়ে দিয়েছে। আপনি না গেলে নাকি আমাকে খেতে দেবে না। বেশ হয়েছে, কিন্তু এখন আমি কি করব? আমি তো কোনো কাপড় নিয়ে আসিনি। এখন তাহলে আমি কি পরবো, কি যে করি? আচ্ছা দাঁড়াও, আমি মায়ের একটা শাড়ি নিয়ে আসি। কিন্তু শাড়ি তো আমি পরতে জানি না, কোনোদিন পরিনি। যদি আমি শাড়ি সামলাতে না পারি আর যদি আমার শাড়ি খুলে যায় তো? ফারুক আর কোনো কথা বলে না। রেগে মেগে রুম থেকে বেরিয়ে যায়। জান্নাত বেগমের রুম থেকে একটা শাড়ি নিয়ে আসে। তারপর বিছানার উপর রাখে। তারপর শাড়ি পরানোর জন্য যখনই তিথি বুকের ওপর থেকে কাপড় সরাতে যাবে তখনই তিথি ফারুকের পা খিঁচে দেয়। তারপর বলে দেয়, ছি ছি ছি, আপনার লজ্জা করছে না একটা মেয়েকে পেয়ে এইভাবে সুযোগ নেওয়ার? আপনার লজ্জা করছে না এইভাবে একটা মেয়েকে শাড়ি পরাতে? ও হ্যালো ম্যাম, সবাই জানে আমার লজ্জা শরম একটু কম। তাছাড়া আমি কোনো পরপুরুষ না, আপনার স্বামী। আপনি আমার বিবাহিত স্ত্রী। পড়লে পর, না পড়লে আমি গেলাম। যখনই ফারুক এ কথা বলে রুম থেকে বের হতে যাবে তখনই পেছন থেকে তিথি আমতা আমতা করে ডাক দেয়। বলে ওঠে,
আচ্ছা শোনেন, দাঁড়ান, যাবেন না প্লিজ। আপনি শাড়িটা পরাতে পারেন, তবে হ্যাঁ, একটা শর্ত আছে। আপনাকে চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করে আপনি আমার শাড়ি পরাবেন। ফারুক আর উপায় না পেয়ে শাড়ি পরাতে থাকে। ফারুক চোখে একটা কাপড় বেঁধে নেয়, এরপর তিথির বুকের ওপর থেকে কাপড় সরিয়ে দেয়। এরপর তিথি সম্পূর্ণ খালি গায়ে, তিথির শরীরে কোনো কিছুই নেই। বিছানার ওপর থেকে এক এক করে সব কিছু নিয়ে পরিয়ে দিতে থাকে। শাড়ি পরানো প্রায় শেষে, কুচিগুলো যখনই পেটের ভিতর গুঁজে দিতে যাবে তখনই কেঁপে ওঠে তিথি। যখনই তার পেটে ফারুকের হাত স্পর্শ করে তখনই খামচে ধরে ফারুককে। ফারুকের মাথার চুল খামচে ধরে বড় বড় নখগুলো ঘাড়ে আঁচড় বসে গেছে, তবুও শাড়িটা পরিয়ে দেয়। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে আসে। দুজন একসাথে দেখে জান্নাত বেগম বলে ওঠে, বাহ, আমার ছেলে আর মেয়েটাকে তো অসম্ভব সুন্দর লাগতেছে। আয় বস, তোদের খাবার দিচ্ছি। এরপর তারা খাবার খেতে থাকে। জান্নাত বেগম আবার বলে ওঠে, জানিস বাবা, তোর জন্যই তিথিকে আমার পুত্রবধূ হিসেবে ঠিক করেছিলাম। কিছুদিন পর তোর সাথে ওর বিয়ে দিতাম। এ কথা শুনে ফারুকের গলায় ভাত আটকে যায়, কাশতে থাকে। ফারুক তিথি পানির গ্লাসটা এগিয়ে দেয়, তারপর ফারুক সম্পূর্ণ পানি খেয়ে নেয়। সেদিনে বেরিয়ে পড়ে আবার ভার্সিটির উদ্দেশ্যে। পেছন পেছন তিথি বেরিয়ে পড়ে জান্নাত বেগমকে সালাম করে। বাইরে এসে ফারুক বলে ওঠে, দেখো, ভার্সিটিতে কেউ যেন জানতে না পারে যে তুমি আমার বিবাহিত বউ। যদি কেউ জানে তাহলে তোমার হাল কিন্তু আমি বের করে দেব। তারপর কেউ কোনো কথা না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে প্রবেশ করে দামি একটা লাক্সারি গাড়ি। সবাই হা করে ভার্সিটির মাঠের দিকে তাকিয়ে আছে। সর্বপ্রথম গাড়ি থেকে বের হয় তিথি। তিথিকে দেখে বেশ অবাক হয়। তারপর বের হয় ফারুক। ফারুককে দেখে আরও অবাক হয়। অবাকের চরম পর্যায়ে সবাই, কেননা সবাই অবাক হয়ে যায় ফারুকের পোশাক দেখে। ছেলেটা কলেজে প্রতিদিন জঙ্গলি খ্যাত হয়ে ঢুকতো। ছিঁড়া প্যান্ট, ছেঁড়া স্যান্ডেল, টি শার্ট পরে খ্যাত হয়ে সে ছেলেটা কিনা দামি গাড়ি, ঘড়ি, স্যুট বুট, হিরোদের মতো স্মার্ট হয়ে ভার্সিটির মাঝে প্রবেশ করছে। চোখের সানগ্লাস, চুলগুলো স্টাইলিশ করে আছড়ে নেওয়া, পাগল করে একটা চাউনি দিয়ে ভার্সিটির মাঠে প্রবেশ করছে ফারুক। কোনো কথা বলে না, সোজা চলে যায় শাকিলের কাছে। শাকিল অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। শাকিল বলে ওঠে, কে ভাই আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ধুর শালা, আমি ফারুক, তোর বন্ধু। কি বলেন ভাই, আপনি ফারুক? ফারুক তো একটা খ্যাত, আনস্মার্ট দেখতে শুনতে, একদম অগোছালু ঢিলাঢালা পোশাক পরে আসতো। আর আপনি তো দেখতে হিরোদের মতো। আরে হ্যাঁ, আমি তোর বন্ধু ফারুক। এখন চুপ কর, আড্ডা দে, পরে তোকে সবটা বলবো। তারপর দুজন যে যার মতো আড্ডা দেয়। এইভাবে আড্ডা দিয়ে ভার্সিটির সময় শেষ করে ফারুক আর তিথি একটা গাড়িতে এসে বসে। ভার্সিটির সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। যেখানে তিথি কিনা ফারুকের সবসময় গালিগালাজ করতো, মারতো, সেখানে ভার্সিটিতে তারা সবসময় ইঁদুর বিড়াল হয়ে থাকতো। সেখানে তারা একই গাড়িতে করে বাড়িতে যাচ্ছে। এটা দেখে বেশ অবাক হয়েছে। সবাই বাড়িতে চলে আসে। তারা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে এসে অবাক হয়ে যায়, কেননা তিথির বাবা মা এসেছে। তিথির বাবা মার সাথে কুশল বিনিময় করে অনেক আড্ডা দেয়। তারপর তিথির বাবা মা বেরিয়ে পড়ে। রাতের খাবার দাবার খেয়ে নিজেদের রুমে যায় তারা। তিথি খাটে শুয়ে আছে। ফারুক নাইট ড্রেস পরে খাটে উঠতে যাবে, তখনই তিথি বলে ওঠে, এ কি, আপনি খাটে কেন? আপনি এখানে কেন? নিচে নামেন। খাটে আসার একদম চেষ্টা করবেন না বলে দিলাম। ফারুক কোনো কথা বলে না, পেছন থেকে জড়িয়ে ধরে তিথিকে, মুখ চেপে ধরে, ঘুমিয়ে যায়। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটিতে যায়। সেখানে শাকিলের সাথে দেখা করে। শাকিল বলে ওঠে, এখন কাহিনীটা কি তোদের এই মিল হওয়ার? সেটা আমাকে খুলে বলতো। শুরু থেকে সবটা আমি জানতে চাই। একই গাড়িতে তোরা যাস আসিস, ব্যাপারটা কি? শুরু থেকে সবটা খুলে বলতে থাকে ফারুক। মাফিয়া থেকে শুরু করে তার কোটিপতি হওয়া পর্যন্ত সবটা শুনে শাকিল বলে ওঠে, তাহলে এই ভার্সিটিতে তোর আসার কারণ কি? তারপর ফারুক আরও বলে, ফারুকের এখানে আসার কারণ ছিল প্রতিশোধ নেওয়া। আর অফিসে একটা পিয়ন কাজ করতো, তার মেয়ে ইউনিভার্সিটিতে পড়তো। তার মেয়েকে কেউ বা কারা খুন করেছে, কিন্তু কে করতে পারে, কে ধরতে পারে নৃশংসভাবে হত্যা। মেয়েটিকে ফারুক এই খবরটা শোনে। এই পিয়ন চাচার কাছ থেকে সকল তথ্য নিয়ে চলে আসে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে। তারপরে এক এক করে সবাইকে শাস্তি দিতে থাকে। মেয়েটার নাম ছিল রাত্রি। রাব্বি রাত্রিকে খুন ও নৃশংসভাবে মেরে ফেলে, তাকে রেপ করেছিল। এসব সহ্য করতে না পেরে রাত্রি সুইসাইড করে। পিয়ন সব ঘটনা খুলে বলে ফারুককে। ফারুক সব শুনে শুধু বিভিন্ন জায়গায় প্রমাণ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রাস্তার সিসিটিভি ফুটেজে সব প্রমাণ পেয়ে যায়। এরপর ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। অন্যদিকে মাসুদ রানার মরার কারণে তার ভাই হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। তার ভাইয়ের মৃত্যুর খুনিকে মাসুদ রানার ভাইয়ের নাম হচ্ছে সুজন। সুজনও তার দলবল খুঁজে বেড়াচ্ছে সে অজানা খুনিকে। খবর পেয়ে সাজু ফোন করে ফারুককে আর বলে ওঠে,
শালাকে আজকে রাতেই তুলে নিয়ে আসবি আর ওর সমস্ত ছেলেকে একসাথে বেঁধে লোহিত আগুনে ফেলে দিবি। এই বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে ফারুক তার বাবা মার সাথে অফিসে কিছু ফাইল ঠিক করছে। এদিকে জান্নাত বেগম ও তিথি রান্নাঘরে রান্না করছে। সব কিছু কাজ ঠিক করে কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে বাসা থেকে। এরপর পৌঁছে যায় গোডাউনে। সেখানে গিয়ে সে দেখতে পায় সুজন, রোহান, রাহাতকে বেঁধে রাখা হয়েছে। ফারুক বলে ওঠে, কী রে মাসুদের ভাই সুজন, তুই জানিস না আমার সাথে পাঙ্গা নেওয়া কতটা ভয়ঙ্কর ব্যাপার? এই বলে এলোপাথরি পেটাতে থাকে। সুজন রাহাত রোহানকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। পুরো শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সারা শরীর ফাটিয়ে ফেলেছে। ছেলেগুলো শরীরে নিস্তেজ হয়ে এসেছে। এরপর তারা চোখ, মুখ, নাকে, কানের ভেতর মরিচের গুঁড়া, পেঁয়াজের রস ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই সমস্ত শরীর জ্বলতে শুরু করেছে। চিৎকার করতে শুরু করেছে তারা, এদিক ওদিক ছটফট করতে শুরু করেছে। এরপর তাদের আরও বেল্ট দিয়ে আঘাত করতে থাকে। বেল্টটা ছিল একটা লোহার তারের তৈরি বেল্ট, যা জায়গায় জায়গায় আঘাত লাগতো, জায়গাগুলো ক্ষত সৃষ্টি হতো। সে ক্ষত জায়গায় লবণ ঢেলে দিয়েছে আর শুকনা মরিচের গুঁড়ো। ছেলেগুলো লাফালাফি করতে শুরু করে। ফারুক আরও অনেক বলে সবাই হাসাহাসি করে। ছেলেগুলোর কানে কথাগুলো যায় কিন্তু কোনো কথা বলতে পারে না। এরপর একটা ব্লেড নিয়ে ছেলেগুলোর চোখের পাতাগুলো কেটে দেয়। তারপর তাদের চোখের সামনে তাদের পেট কেটে ভেতর থেকে সমস্ত কিছু বের করে। এরপর এক এক করে জীবন্ত অবস্থায় তাদের হাতের পায়ের আঙুলগুলো কেটে ফেলে। ছেলেগুলো পুরো নিস্তেজ হয়ে যায়, তাজা রক্ত বের হতে থাকে। এরপর কুড়াল নিয়ে এলোপাত্রে কোপাতে থাকে। মুহূর্তের মধ্যেই শরীরটা কয়েক টুকরো পরিণত হয়। ছেলেগুলো টুকরো টুকরো হয়ে সেখানে লাফালাফি করতে থাকে। জায়গাটাকে পরিষ্কার করতে বলে ফারুক সেখান থেকে চলে আসে বাড়িতে সে দেখতে পায় এখনো ঘুমায়নি তিথি। ফারুককে এভাবে দেখে তিথি বলে ওঠে, এ কি, আপনার শরীরে এত রক্ত কেন? আপনি কোথা থেকে আসছেন? মাত্র 3টা খুন করে এলাম, তুমি যদি আর কথা বলো এখানেই তোমাকে খুন করব। তিথি ভয় কোনো কথা বলে না। ফারুক ফ্রেশ হয়ে আসে, বিছানার উপর বসে। এবার ফারুক বলে ওঠে, আমাকে কিস করো। মানে কি? আমি কাউকে কিস করতে পারবো না। তুমি না করলে আমি যদি করি তাহলে কিন্তু অন্যভাবে করব। আমি পারবো না। এবার ফারুক পিস্তলটা বের করে তিথি দিকে তাক করে। তিথি ভয়ে কাঁপতে শুরু করেছে। তিথি কোনো উপায় না পেয়ে আলতো করে কিস করে ফারুকের ঠোঁটে। রাত 11টা বাজে, সবাই ঘুমিয়ে গেছে। তিথিকে কোলে নিয়ে ফারুক ছাদে যায়। সেখানে গিয়ে তিথির ঘুম ভাঙে। তিথির চোখ থেকে হাত সরিয়ে দিতেই তিথি খুশিতে আত্মরা, কারণ পুরো ছাদ সুন্দর করে সাজিয়েছে। চারিদিকে প্রজাপতি, জোনাকি পোকা, চাঁদও তারার মেলা। পরিবেশটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এমন সময় হঠাৎ করে তিথির সামনে হাঁটু ভাঁজ করে হিরোদের স্টাইলে ফারুক বলে ওঠে, আমি খুনি, আমি মাস্তান, আমি যেটাই হই না কেন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার এত অত্যাচার সহ্য করার পরও জানি না তোমাকে কিভাবে ভালোবেসে পেলাম। তুমি কি হবে আমার বৃদ্ধকালের সঙ্গী? হবে কি শীতের দিনে দুজন এক লেপে থাকার সঙ্গী? ভালোবেসে আগলে নেবে কি আমাকে তোমার সাথে সঙ্গী করে? সুখের সময় তোমার পাশে না রাখলেও দুঃখের সময় তোমার সঙ্গী হওয়ার সুযোগ করে দেবে কি আমাকে? আমাকে কি তোমার ভবিষ্যৎ সন্তানের বাবা বানাবে? ভালোবেসে উপহার দেব তোমাকে, তোমার ভবিষ্যৎ সন্তানদেরকে। তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ তিথি। তিথি এত সব দেখে অবাক। তিথি কথা বলতে পারে না। এরপর বলে ওঠে, মাফিয়ারা যে এত সুন্দর করে প্রপোজ করতে পারে, এটা আমার মাফিয়াটাকে না দেখলে বুঝতে পারতাম না। হ্যাঁ, আমি সব কিছু তোমার গ্রহণ করলাম, সব কিছু উজাড় করে দিয়ে ভালোবেসে তোমাকে আমি আমার চলার পথের সঙ্গী করে নিব। আমিও তোমাকে ভালোবাসি। লাভ ইউ টু। এবার ফারুক দৌড়ে গিয়ে তিথিকে জড়িয়ে ধরে চুমো খেতে থাকে। এরপর তিথিকে কোলে নিয়ে ছাদের ওপর তারা বাসর ঘরে খাটের ওপর তিথিকে ফেলে দেয়। এরপর তিথি পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে দেয়, হালকা করে চুমো খায়। তিথি খামচে ধরে ফারুককে। এবার ফারুক গলায় কিস করতে থাকে, তারপর ঠোঁটে। ধীরে ধীরে সবকিছু খুলে ফেলতে শুরু করেছে। ওপর থেকে নিচে নামতে থাকে ফারুক। তিথিও পরম যত্নে ভালোবাসাগুলোকে উপভোগ করতে থাকে। ধীরে ধীরে তিথিকে নিয়ে হারিয়ে যেতে থাকে গভীর সেই রহস্যময় ভয়ঙ্কর আমাজন জঙ্গলের উদ্দেশ্যে, যেখানে গিয়ে তারা নিজেদের মতো করে ফুটবল ও ক্রিকেট টিম বানানোর মিশনে কাজ শুরু করেছে। চলছে তাদের মিশনের মধ্যে দিয়ে দুজন দুজনকে পরস্পরকে আগলে নিতে থাকে। ভালোবাসার এক রঙিন দুনিয়া হচ্ছে অসম্পূর্ণ ভালোবাসা যখন পূর্ণতা পায়। ভালোবাসার একটি রঙিন দুনিয়ার নতুন করে জীবন কাটাতে থাকে ফারুক, তিথি। ফারুক সব কিছু সাজুকে বুঝিয়ে দিয়ে নতুন সংসার করতে থাকে। গল্পের এই বিশাল পৃথিবীতে হাজারো অডিয়েন্স এবং গল্প পাগল প্রেমিকদেরকে আমাদের ভালোবাসা জানিয়ে গল্পটাকে এখানে শেষ করলাম।